আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে যুক্ত হয়েছেন, লিখে জানাবেন যে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং একসাথে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। দুটি বিষয় যদি ঠিক থাকে তাহলে লিখবেন অল ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আজকে আসলে আমরা বিসিএস এর সিলেবাস অ্যানালাইসিস করব। বিগত বছরে কি ধরনের প্রশ্ন বিসিএস এসেছে সেসব বিষয় নিয়ে কথা বলবো। একসাথে বিসিএস এ কিভাবে ভালো করা যায় সেসব বিষয় নিয়েও কথা বলবো। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, নিশ্চয়ই লিখবেন যে আপনি ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং একসাথে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। একজন লিখেছেন অল ক্লিয়ার, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বিসিএস এর আহ, মানে সম্পূর্ণ অ্যানালাইসিসটা দেখবো। আসলে কোথা থেকে প্রশ্ন আসে, আসলে সিলেবাসে আসলে কি কি আছে। আমরা অনেকেই পড়াশোনা শুরু করি কিন্তু সিলেবাসে কি আছে কি নেই সেসব বিষয়ে আমাদের কোনো ধারণা থাকে না। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সিলেবাস নিয়ে ধারণা নিব, বিগত বছরে কি প্রশ্ন এসেছে সেটা নিয়ে ধারণা নিব, এবং ডে বাই ডে আমরা একটা একটা করে টপিক শেষ করার চেষ্টা করব। আজকের ক্লাসে আপনি ধারণা পাবেন বিসিএস আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, বিশেষ বিসিএস এর সিলেবাসে আসলে কি কি আছে। বিশেষ করে আজকে আমরা কথা বলবো ইংরেজি নিয়ে, এবং ইংরেজি গ্রামার যে অংশটা আছে, ল্যাঙ্গুয়েজ যে পার্টটা আছে সেটা নিয়ে কথা বলবো। পরবর্তীতে হয়তো কোনো এক সময় আমরা লিটারেচার নিয়েও প্রিয় শিক্ষার্থী কথা বলবো আপনাদের সাথে। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, যে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন, তবে শুরুতে আমি শেয়ার করতে চাই একটি স্ক্রিন। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা সেই বিষয়টিও আমাকে জানাবেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এই বিষয়টি আমাকে একটু কনফার্ম করবেন, দেন আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, নিশ্চয়ই আমাকে কনফার্মেশন দিবেন যে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, এই বিষয়টা আমাকে জানাবেন। যদি স্ক্রিন দেখতে পেয়ে থাকেন তাহলে আমরা মূল ক্লাস শুরু করতে পারবো। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, নিশ্চয়ই আমাকে হেল্প করবেন এই বিষয়টি জানিয়ে। আমরা আজকে বিসিএস ইংলিশ প্রিপারেশন নিয়ে কথা বলতে যাচ্ছি, সিলেবাস আলোচনা করতে যাচ্ছি এবং বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে যাচ্ছি আপনাদের সাথে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো জায়গায় পরীক্ষা দেন না কেন, আপনি ব্যাংকে পরীক্ষা দিবেন, বিসিএস পরীক্ষা দিবেন, বা আপনি প্রাইমারি প্রধান শিক্ষক, প্রাইমারি বা নিবন্ধন যেখানেই পরীক্ষা দেন না কেন, আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রথমে প্রশ্ন অ্যানালাইসিস করা। উইদাউট প্রশ্ন অ্যানালাইসিস আপনি কখনোই ভালো করতে পারবেন না। তো শিক্ষার্থী, আজকে আমরা কথা বলতে যাচ্ছি বিসিএস ইংলিশ প্রিপারেশন নিয়ে। সো আমরা শুরুতে দেখে নিব বিসিএস এর ইংলিশ সিলেবাসে আসলে কি কি আছে সেসব বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। দেন আস্তে আস্তে আমরা আরো অনেক বিষয়ে আজকে অবগত হব যে কিভাবে আসলে বিসিএস আমরা ভালো করতে পারি। এবং শেষ পর্যায়ে যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করবো, আপনাদেরকে কথা বলার সুযোগ দিব। আমি নিজেই আপনাদের সাথে কথা বলবো, আপনারা প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, আমরা পার্ট ওয়ানে যেটা রেখেছি সেটি হচ্ছে সিলেবাস। আসলে সিলেবাসে কি কি আছে সো একটু নিশ্চয়ই খেয়াল করবেন। আমরা দেখতে পাচ্ছি একদম সিলেবাসটাই কিন্তু আমি এখানে উঠাই দিছি। আপনারা যদি চাইতেন যে স্যার সিলেবাসটা আমাকে দিয়ে দেন, সো এই যে সেই সিলেবাসটা একদম উঠাই দিয়েছি। সো সিলেবাস নিয়ে আমরা আসলে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, আমরা কথা বলতে চাই সিলেবাস নিয়ে। শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে নাউন। আমরা এট ফার্স্টে আসলে নাউন নিয়ে কথা বলতে চাই। নাউন থেকে আসলে সব থেকে বেশি প্রশ্ন এসেছে বিসিএস এ। একটা সেন্টেন্স দেওয়া হয়, সেই সেন্টেন্স থেকে কোনটি কোন পার্টস অফ স্পিচ সেটা জিজ্ঞাসা করা হয়। বিশেষ করে সেই ধরনের অপশনগুলোতে উত্তর অপশনে নাউন থাকে, অ্যাডভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে। বিশেষ করে উত্তরগুলো অ্যাডজেক্টিভ বা নাউন থেকে আসে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম যে পার্টস অফ স্পিচ একটা গুরুত্বপূর্ণ বিষয় বিসিএস প্রিলিমিনারি গ্রামার অংশের জন্য। এবং আমরা জানি যে নাউনের মধ্যে একই সাথে নাউনের সাথে সাথে আমাদেরকে ডিটারমিনার গুলো জানতে হয়। আমরা দেখতে পাবো যখন প্রশ্ন অ্যানালাইসিস করব তখন আপনি বুঝতে পারবেন, দেখবেন যে জেন্ডার থেকে একটা প্রশ্ন সব সময় থাকে, নাম্বার থেকে একটা প্রশ্ন থাকে। এই দুটো অল্টারনেটিভ করে থাকে, মাঝে মাঝে শুধু একটা জেন্ডার থেকে প্রশ্ন থাকে, মাঝে মাঝে শুধু একটা নাম্বার থেকে। শিক্ষার্থী, আমি আশা করবো আজকের সিলেবাস অ্যানালাইসিস, প্রশ্ন অ্যানালাইসিস ক্লাসটা আপনি খুব মনোযোগ দিয়ে করবেন, বিকজ এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি কোথায় পরীক্ষা দিচ্ছেন, সেই পরীক্ষায় কি কি আসে এটা সম্পর্কে আপনার ধারণা নেই, তাহলে আপনি পরীক্ষা কিভাবে দিবেন আমি আসলে জানি না। সো আপনার খুব সুন্দর একটা ধারণা নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপর একটু খেয়াল করবেন, আমরা এই তিনটা থেকে মিনিমাম দুইটা প্রশ্ন দেখতে পাই পরীক্ষায়, এবং এরপরে আমরা দেখতে পাই প্রোনাউন থেকে প্রশ্ন আসতে। প্রোনাউন থেকে খুব কম প্রশ্ন আসে বিসিএস এ, তারপরে মাঝে মাঝে আমরা দু একটা প্রশ্ন আসতে দেখি। এরপরে আমরা সব থেকে বেশি যে প্রশ্ন আসতে দেখি সেটা হচ্ছে ভার্ব থেকে একটা প্রশ্ন আমরা পাই। এখানে ভার্বের মধ্যে আমাদের কি কি জানতে হয়, ট্রানজিটিভ ভার্ব কোনটা, ট্রানজিটিভ ভার্ব কোনটা। দেখেন, আজকে কিন্তু আপনি সিলেবাস অ্যানালাইসিস করছেন, আপনি জেনে যাচ্ছেন যে আপনার বিসিএস প্রিলিমিনারি এর ইংরেজি গ্রামার অংশের জন্য
কি কি আসলে পড়তে হবে। আমরা ওই যে পড়া শুরু করি, কিন্তু একটা পর্যায়ে যে অমুক ভাই তমুক ভাইকে যাই জিজ্ঞাসা করি, ভাই কি পড়বো বলেন, একটু হেল্প করানো মুক্তম। কিন্তু আজকে আপনি একটা সুন্দর আইডিয়া পেয়ে যাচ্ছেন, এবং আমি সবার কাছে অনুরোধ করব যে আপনি বিসিএস এর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা ডাউনলোড করবেন ওয়েবসাইট থেকে, এবং নিজে একটা ধারণা নেওয়ার চেষ্টা করবেন যে সিলেবাসে আসলে কি কি আছে আর আমি আসলে কি কি পড়ছি। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা দেখতে পাই যে নন ফাইনাইট ভার্ব থেকে প্রশ্ন আসে, পার্টিসিপল থেকে প্রশ্ন আসে, ইনফিনিটিভ, জিরান। মনে রাখবেন ইনফিনিটিভ জিরান্ট থেকে একটা প্রশ্ন থাকবেই, একটা প্রশ্ন এখানে থাকবেই। সো আপনি এখানে অলরেডি কয়টা প্রশ্ন পেয়ে গেছেন, এখানে 2 মার্ক পেয়ে গেছেন, এখানে 1 মার্ক, এখানে 1 মার্ক, 4 মার্ক কিন্তু গেইন করে ফেলেছেন। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন কিনা জানি না যে বিসিএস এ মাত্র 0.5 এর জন্য, মানে 0.5 এর জন্য আপনি মেধা তালিকা থেকে, মানে প্রিলিমিনারি পাস করা থেকে বাদ পড়ে যেতে পারেন। এরপরে আমরা যে দেখতে পাচ্ছি লিঙ্কিং ভার্ব একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা থেকে প্রশ্ন আসে। দেখেন আমরা সব ভার্ব পড়ে ফেলি, কিন্তু পরীক্ষায় আসলে কোন কোন ভার্ব থেকে বিসিএস থেকে প্রশ্ন হবে একটু খেয়াল করেন। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্ব, পার্টিসিপল জিরান্ড, ইনফিনিটিভ, লিঙ্কিং ভার্ব। এই ধরনের ভার্বগুলো পড়লে হবে। আপনি সব ভার্ব পড়ে ফেলেন, একটা বই কিনলেন, বইয়ে যত প্রকার ভার্ব দেওয়া আছে সব পড়তে থাকলেন, তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী হবে না। এরপরে খেয়াল করেন ফ্রেজাল ভার্ব পড়তে হবে আমাদেরকে, যেগুলোকে আমরা গ্রুপ ভার্ব নামে চিনি। গ্রুপ ভার্ব, ওই যে ব্লো আউট মানে নিভিয়ে দেওয়া, অ্যাক্ট ওয়ান মানে ক্ষতি করা, একটা আপন মান, অ্যাক্ট আপন মানে ক্ষতি করা, অ্যাক্ট আন্ডার মানে আদেশ অনুসারে কাজ করা, গো ওয়ান মানে চালিয়ে যাওয়া। এরকম গ্রুপ ভার্ব পড়েছেন না, সেই গ্রুপ ভার্ব থেকেও কিন্তু আমরা প্রশ্ন আসতে দেখি। এরপরে মডেল থেকে আমরা প্রশ্ন আসতে দেখি। তাহলে ভার্বের কোন কোন সেগমেন্ট থেকে প্রশ্ন আসে সেটি নিশ্চয়ই আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। একটু সামনের দিকে যেতে চাই, তো শিক্ষার্থী এই পেজে আমরা আরো গুরুত্বপূর্ণ টপিক দেখতে পাচ্ছি। অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসে, ওই যে বললাম একটা সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সের একটা অংশ আন্ডারলাইন করে দেওয়া থাকে, এবং সেই আন্ডারলাইন অংশটিতে জানতে চাওয়া হয় এটি কোন পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাভেলেবেল, যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে। এরপর আমরা অ্যাডভার্ব থেকে প্রশ্ন হতে দেখি। অ্যাডভার্বটা খুব গুরুত্ব দিয়ে এই জন্য শিখতে হবে, এটি আপনার রিটেন ক্লাসের জন্য বা রিটেন প্র্যাকটিসের জন্য খুব হেল্প করবে। ফ্রি হ্যান্ড রাইটিং এটা মারাত্মকভাবে প্রভাব ফেলে। সো অ্যাডভার্ব আপনার প্রিলিমিনারিতেও কাজে দিবে, এবং একসাথে রিটেনের জন্য কিন্তু হেল্প করবে। এরপর আমরা যেটা চলে যাব প্রিপজিশন। বিশেষ করে আমরা দেখি যে বিসিএস এ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন একটা বা দুইটা থাকে, তো সেটাকে আমরা গুরুত্ব দিয়ে পড়বো প্রিয় শিক্ষার্থী। এরপর আমরা দেখতে পাচ্ছি কনজাংশন। কনজাংশন থেকে আমরা খুব বেশি প্রশ্ন আসতে দেখি না, সো কনজাংশনকে আমরা না পড়লেও পারি, এটা থেকে আমরা তেমন কোনো প্রশ্ন দেখি না আসলে সাধারণত। এরপরে আমরা একটু জেনে নিতে চাই যে এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। এই যতটুকু আলোচনা করলাম আমরা, বাকি সিলেবাস অংশটুকু জানবো, তবে তার আগে আমি একটু জানতে চাই প্রিয় শিক্ষার্থী আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। আমি আবারও আপনাদের কাছে ব্যাক করতে চাই, যারা যুক্ত রয়েছেন এইটুকু পর্যন্ত যে সিলেবাস আলোচনা করেছি আপনাদের সাথে, এতটুকুতে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা, আপনি হ্যান্ড রাইজ করতে পারেন, আপনি সরাসরি কথা বলতে পারেন, আপনাকে কথা বলার সুযোগ দিব আমি নিশ্চয়ই। সো প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, আপনারা চাইলে কথা বলতে পারেন নিশ্চয়ই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা জানাবেন। আমি এতটুকু কথা আপনাদেরকে দিতে পারি যে আপনি ইংরেজিতে খারাপ করবেন না, তাই আপনি যত খারাপ স্টুডেন্ট হন না কেন, আপনি কোনোভাবেই ইংরেজিতে খারাপ করবেন না, এটা আপনাকে কথা দিতে পারি। কারণ ইংরেজি যে কত সহজভাবে শেখা সম্ভব বা যায়, সেটা আপনি কয়েকটা ক্লাস আমার করলেই আইডিয়া পেয়ে যাবেন। বিশেষ করে আজকে ক্লাসে হয়তো ওই ধরনের আইডিয়া দিতে পারবো কিনা জানি না, কারণ আজকে তো আমরা অ্যানালাইসিস করছি, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করব। সো আজকে ক্লাসে আমরা আইডিয়া নিব জাস্ট। সো আপনি একটা ক্লাস করলেই বুঝতে পারবেন। আজকে কিছুটা দেওয়ার চেষ্টা করব। আপনি মনে করবেন যে ইংরেজি খুব সহজভাবে শেখা উচিত ছিল, ছোটবেলা থেকে বাজে তো, কিন্তু আমি অনেক সময় নষ্ট করেছি ইংরেজির পিছনে বা ইংরেজিকে ভয় পেয়েছি। এটা যে ভয় পাওয়ার কোনো একটা বিষয় না, সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, আপনি নিশ্চয়ই জানেন যে চাকরি বাজারে ইংরেজির একটা ভালো দাম আছে আর কি, ইংরেজির একটা ভালো ভ্যালু আছে। যারা ইংরেজিতে ভালো করেন, ম্যাথে ভালো করেন, তাদের জন্য চাকরি বাজার এক প্রকার বলতে গেলে যে অনেক বেশি ওপেন থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা যদি আমাকে জানাতেন। যদি প্রশ্ন না থাকে তাহলে একটু আমাকে জানান যে স্যার প্রশ্ন নেই, আপনি ক্যারিয়ান করেন, আপনি সামনের দিকে আগান, আমাদের আরো অ্যানালাইসিস প্রয়োজন, আমরা অ্যানালাইসিস শুনতে থাকি, দেন হয়তো শেষে প্রশ্ন করবো। প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই জানাবেন লিখে যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা আপাতত আছে কিনা একটু জানাবেন। আপাতত নেই। থ্যাংক ইউ সো ভেরি মাচ শেখ রিয়াদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বাকি আলোচনাতে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী। সো প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন। নিশ্চয়ই আমরা এই পর্যন্ত অলরেডি শেষ করেছি, আমরা একটু সামনের দিকে যেতে চাইবো। আমরা পার্ট বি দিয়ে দেখা যাক কি আসে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেজ থেকে প্রশ্ন আসে। আমি আজকে দেখাবো যে ফ্রেজ থেকে কিভাবে প্রশ্ন আসে। আমরা আজকের ক্লাসে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা কি করছি জানেন, যে সিলেবাসে আসলে কি কি আছে আর প্রশ্ন কোথা থেকে আসছে।
এই একটা ব্যালেন্স ব্যাপারটা কিন্তু আমরা কানেকশন দেখানোর চেষ্টা করব। সো আপনি যখন পড়বেন তখন আমি যখন ফ্রেজের ক্লাসটা নিব তখন আপনার মনে হবে না যে স্যার এগুলো কি পরীক্ষায় আসে। আমি যখন ক্লোজের ক্লাসটা নিব তখন আপনার মনে হবে না যে স্যার এগুলো যে পড়ছি এগুলো তো একটু কঠিন লাগছে, এগুলো কি পরীক্ষায় আসে। সো আপনার এই মানে দ্বিধাদ্বন্দ্বটা কাজ করবে না, আপনি কনফিডেন্স নিয়ে পড়াশোনা করতে পারবেন। সো আপনার সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেজ থেকে একটা প্রশ্ন আসে, এখান থেকে একটা প্রশ্ন থাকেই। ফ্রেজ থেকে একটা প্রশ্ন থাকে, ক্লজ থেকে একটা প্রশ্ন থাকে। ফ্রেজ থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে মনে করেন একটা সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সে একটা ফ্রেজকে আন্ডারলাইন করা হয়েছে, করে বলবে যে এটা কোন ফ্রেজ, এটা কি নাউন ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না ভার্বাল ফ্রেজ, কি ধরনের ফ্রেজ, এই এক ধরনের প্রশ্ন আসতে পারে। আর ছোটবেলা থেকে আপনি আইডিয়মস এন্ড ফ্রেজ পড়ছেন না, আইডিয়মস এন্ড ফ্রেজ বলে অনেকেই। So ওই যে আমরা পড়েছি এবিসি, প্রাথমিক জ্ঞান, অ্যাবভ অল, সর্বোপরি পড়েছেন না। তারপর অ্যাবভ বোর্ড, সংশয়হীনভাবে নির্দোষ, ব্লু ব্লাড, আভিজাত্য পড়েছেন কিনা। তো এই যে শব্দগুলো ছোটবেলা থেকে পড়েছেন এইগুলা আহ, পরীক্ষায় আসে। বিশেষ করে এখানে খুব সহজ ইডিয়মস গুলোই পাওয়া যায়, মাঝে মাঝে কঠিনও আসতে দেখা যায়। আপনি যদি প্রিভিয়াস ইয়ারের সবগুলো ইডিয়মস এন্ড ফ্রেজ গুলো পড়ে ফেলেন তাহলে দেখবেন যে আপনি ইজিলি কমন পেয়ে যাচ্ছেন। সো আমি একটু বলবো যে আপনার ইংরেজি নিয়ে যে ভীতি আছে, ইংরেজি নিয়ে টেনশন আছে, সেটি আপনি আমার ঘাড়ের উপর ফেলে দেন। আমি শুধু যেভাবে পড়ায় আপনি পড়তে থাকেন, আপনি কয়েকটা ক্লাস করলে বুঝতে পারবেন যে ইংরেজি আসলেই কি এত সহজ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে চলে যাই। তাহলে আমরা বুঝলাম যে এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে, ফ্রেজ থেকে ফ্রেজ আইডেন্টিফিকেশন আসতে পারে, বা আইডেন্টিফায়ার ফ্রেজ আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটু সামনের দিকে যেতে চাই। এরপরে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা বিসিএস যেটা ছাড়া প্রশ্ন হয় না সাধারণত, সেরকম একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ক্লজ। সো আপনার প্রিন্সিপাল ক্লজ আইডেন্টিফিকেশন আসতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ আইডেন্টিফিকেশন আসতে পারে, নাউন বা অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ আপনাকে কাছে জানতে চাইতে পারে। সো সেসব বিষয় নিয়ে কথাবার্তা হবে আমাদের ক্লাসে। সো প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই আপনারা ক্লজ নিয়ে যারা ভয় পান তারা টেনশনের কিছু নেই। আপনি দেখবেন যে ক্লজ দেখলে আপনি বলতে পারছেন যে এটা প্রিন্সিপাল ক্লজ, এটা নাউন ক্লজ, এটাই অ্যাডজেক্টিভ ক্লজ, এটাই অ্যাডভার্ব ক্লজ। আপনি দ্বিধা দ্বন্দ্বে থাকবেন না অ্যাটলিস্ট। সো ক্লজ থেকে আমরা একটা কোশ্চেন সবসময় পাই, আমি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখাবো যে ক্লজ থেকে একটা প্রশ্ন আসছে কিনা, সেটা প্রমাণও আপনাদেরকে দিব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে যেতে চাই। নিশ্চয়ই আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা দেখতে পাচ্ছি যে টেন্স থেকে প্রশ্ন থাকে, হ্যাঁ। কারণ টেন্স তো সবকিছুর সাথে মানে রিলেটেড। আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে চান না কেন, টেন্সের উপর আপনার ডিপেন্ড করতে হয়। সো টেন্স আপনারা ছোটবেলায় জানেন, শুনেছেন কিনা, যে যে টেন্স পারে না সে আসলে কোনো ইংরেজির কোনো কিছুই বোঝে না আসলে। সো টেন্স সম্পর্কে অসাধারণ একটা ধারণা আমরা নিব। আমরা এখানে সিকোয়েন্স অফ টেন্স সম্পর্কে জানবো। সিকোয়েন্স অফ টেন্স আসলে আমাদের রিটেনে কতটা বেশি প্রভাব ফেলে, যখন আপনি সিকোয়েন্স অফ টেন্সটা জানবেন তখন বুঝতে পারবেন। এবং সিকোয়েন্স অফ টেন্স যে পৃথিবীর যত সেন্টেন্স আছে সবগুলো সেন্টেন্সের উপর প্রভাব ফেলে সে বিষয়ে আপনি অবগত হতে পারবেন। সো টেন্সের ক্লাসে আপনি আশা করি এই বিষয়ে ধারণা পাবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আবারও ভার্ব রয়েছে, প্রিপজিশন দেখতে পাচ্ছি, আমরা ডিটারমাইনার দেখতে পাচ্ছি, জেন্ডার, নাম্বার, এটা আমরা দুইবার অ্যাড হয়ে গেছে, যাই হোক। আমরা দেখতে পাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা প্রশ্ন আসে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসানো। সাবজেক্ট অনুযায়ী কি বসানো? ভার্ব। মনে করেন যে আপনার সাবজেক্টটা কি আছে, সিঙ্গুলার আছে, সাবজেক্টটা কি আছে, সিঙ্গুলার। তাহলে আপনার যে ভার্বটা আছে সেই ভার্বটাও সিঙ্গুলার হবে, রাইট। আবার আপনার মনে করেন যে সাবজেক্টটা যেটা আছে সেই সাবজেক্টটা প্লুরাল আছে, সাবজেক্টটা কি আছে, প্লুরাল। তাহলে আপনার যে ভার্বটা আছে সেই ভার্বটাও কি হবে, প্লুরাল হয়ে যাবে, রাইট। এই যে সাবজেক্টের সাথে ভার্বের যে সখ্যতা, সাবজেক্টের সাথে ভার্বের যে চুক্তি, এগ্রিমেন্ট, এটাকেই বলা হচ্ছে সাবজেক্ট বা এগ্রিমেন্ট। অ্যাজ ফর এক্সাম্পল আপনি ধরতে পারেন সাবজেক্টটা হচ্ছে মনে করেন যে আমাদের নেতা, আর ভার্বটা হচ্ছে কর্মী। নেতা কর্মীদের সম্পর্ক কেমন হয় তা তো দেখছেন। নেতা যা বলে কর্মী তাই বলে, জি ভাই, জি বস, হ্যাঁ জি বস, জি ভাই, এরকম। তার মানে নেতা যা বলে কর্মী তাই শোনে। তার মানে নেতা যা বলবে কর্মী তাই যদি করে, তাহলে খেয়াল করেন, নেতা যদি সিঙ্গুলার হয় কর্মীও সিঙ্গুলার হবে, নেতা যদি প্লুরাল হয় কর্মীও প্লুরাল হবে। এত অসাধারণ ভাবে সাবজেক্ট এগ্রিমেন্টের প্রত্যেকটা রুল শেখা যায়। সেটা আমি ইন ডিটেইলে যখন সাবজেক্ট এগ্রিমেন্টের ক্লাস নিব তখন আশা করি এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে যেতে চাই, আর একটু সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দুঃখিত, খেয়াল করবেন যে ছোটবেলা থেকে আপনারা এইটা অনেকে একটু ভয় পান, যে স্যার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা আমি একটু ভয় পাইতাম, বা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ যেটাকে বলি এটা একটু ভয় পাইতাম। এটা থেকে একটা প্রশ্ন থাকে, হুম, এটা থেকে একটা প্রশ্ন থাকে, তারপরে হচ্ছে ডিগ্রি থেকে সাধারণত একটা প্রশ্ন থাকে। এই তিনটা মিলায় মিনিমাম দুইটা প্রশ্ন থাকবে, ঠিক আছে। এই তিনটা মিলায় মিনিমাম দুইটা প্রশ্ন থাকবে। তাহলে আমাদের ভয়ের জায়গা কোথায়? ডিগ্রি। অনেকে আমরা ডিগ্রি পারি না, বিশ্বাস করেন।
একটা ডিগ্রি ক্লাস করার পরে আপনার মনে হবে ডিগ্রি আসলে কিছুই না। আপনি ভয়েস সেন্স ক্লাস করার পরে আপনার মনে হবে ইংরেজি যে এতকাল যা শিখেছিলাম, যে পদ্ধতিতে শিখেছিলাম, সেটা একটা ভুল পদ্ধতি, ভুল ওয়ে ছিল। এই জন্য আমি ভয়েস সেন্স পারতাম না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সব শিক্ষার্থীর ভয়ের কারণ। আপনি ক্লাসটি করেন, করার পরে বুঝতে পারবেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কত সহজে শুধুমাত্র কয়েকটা সূত্র মনে রেখে, কয়েকটা নিয়ম মনে রেখে সলভ করা যায়। এবং আপনাকে নিয়ম মনে রাখার জন্য কষ্ট করতে হবে না, কারণ আমরা গল্পে গল্পে এই বিষয়গুলো শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে যেতে চাই, আমরা সামনের দিকে আগাতে চাই। আমরা এখন যেটাতে চলে আসি সেটা হচ্ছে আমরা ওয়ার্ডে চলে আসি, দ্যাট ইজ মেমোরাইজ পার্টে চলে আসি। মেমোরাইজ পার্টে আমরা দেখতে পারি যে শব্দের অর্থ জানতে চাই, সাধারণত এটা অর্থ জানতে চায় না, সিনোনিমটা জানতে চায় আপনার কাছে, অ্যান্টোনিম জানতে চায়। এখানে আমরা অনেকেই এটা নিয়ে ভয় পাই যে স্যার এত ভোকাবুলারি, এত এত ভোকাবুলারি, ভোকাবুলারি বিশাল বিশাল বই আমরা সংগ্রহ করে ফেলি, যে স্যার কোথা থেকে পড়বো। বিশ্বাস করেন ভাই, এখানে খুব সহজে মার্ক গেইন করা যায় শুধুমাত্র যদি আপনি প্রিভিয়াস ইয়ারের যে ভোকাবুলারি গুলো এসেছে বিসিএস এ, সেগুলো সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় যে অল্প কিছু ভোকাবুলারি এসেছে সেগুলো যদি একটু ভালো করে রিভাইজ করেন, প্রত্যেকদিন 5টা 10টা 15টা 20টা করে যদি পড়াশোনা করেন, একটা সময় এটা আপনি গেইন করতে পারবেন। আর ভোকাবুলারি পড়ার একটা সিস্টেম আছে, সেটা আমি বলে দিব। আমি হয়তো চেষ্টা করবো প্রত্যেক ক্লাসে কিছু কিছু ভোকাবুলারির জন্য আপনাদেরকে দেওয়া যায়। ভোকাবুলারি পড়ার সময় আমরা কিভাবে পড়ি আসলে? আমরা পড়ি, মনে করেন যে বলি যে ডিক্রিজ, ডিক্রিজ মানে কি? কমানো, রাইট? সো আমরা বলছি ডিক্রিজ মানে হচ্ছে কমানো কমানো কমানো। এরপর আমরা বলছি ইনক্রিজ, ইনক্রিজ মানে বাড়ানো বা বৃদ্ধি করা, বৃদ্ধি করা, বৃদ্ধি করা, বৃদ্ধি করা, বৃদ্ধি করা, এরকম করে বলছি। দেখেন, বৃদ্ধি করা বিষয়টা তো আপনি বোঝেন, কমানো বিষয়টা তো আপনি বোঝেন। তো বারবার কমানো 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 বা বাড়ানো বাড়ানো বাড়ানো, বৃদ্ধি করা বৃদ্ধি করা বৃদ্ধি করা তো বলার প্রয়োজন নেই। আপনি উল্টাটা করবেন, বাংলা টু ইংলিশ করবেন, যে বৃদ্ধি করতে হলে ইনক্রিজ করতে হবে, বৃদ্ধি করতে হলে ইনক্রিজ করতে হবে, বাড়াইতে হলে ইনক্রিজ করতে হবে, কমাইতে হলে ডিক্রিজ করতে হবে। মানে কমাইতে গেলে ডিক্রিজ করতে হবে, এইভাবে বলতে থাকেন। এইভাবে যখন বলতে থাকবেন আস্তে আস্তে দেখবেন যে ভোকাবুলারি আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে মনে রাখা। কিন্তু আমরা তো সেটা করি না, আমরা উল্টাটা করি, এই জন্য আমাদের মনে থাকে না, প্রিয় শিক্ষার্থী। তো এই ধরনের কথাবার্তা বলবো, যেমন স্পেলিং এর আমি একটা শীট দিব আপনাদেরকে, এখান থেকে আপনি সম্পূর্ণ কমন পাবেন, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। স্পেলিং এর একটাই শীট পাবেন, সেই শীট থেকে আপনি সব কমন পাবেন, খুবই স্বল্প সংখ্যক স্পেলিং দিয়ে দিব, সেটা থেকে আপনি কমন পাবেন ইনশাল্লাহ। ইউজেস অফ ওয়ার্ডস অ্যাজ ভেরিয়াস পার্টস অফ স্পিচ, এই যে যে কথাটা শুরুর দিকে বলছিলাম না, যে একটা সেন্টেন্স দিয়ে তার মধ্যে একটা শব্দকে আন্ডারলাইন করা হয়, আন্ডারলাইন করে জিজ্ঞাসা করা হয় যে এটি কোন পার্টস অফ স্পিচ। একটা উদাহরণ দিই, আপনি উদাহরণ দিলে আপনারা রিয়েলাইজ করতে পারবেন আসলে আমি কি বলতে চাচ্ছি। যেমন মনে করেন যে আমরা এখানে যদি লিখি যে আই হ্যাভ আ পট, আই হ্যাভ আ ওয়াটার পট, আমার একটা পানির পাত্র আছে বা পানির পট আছে, বোতল আছে বলতে পারেন, ঠিক আছে? খেয়াল করবেন এইখানে ওয়াটারটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আবার আমি যদি লিখি হি waters, হি waters the plant, কিভাবে হইলে এখন জানতে চান না? আমি একটু স্বল্পভাবে বোঝানোর চেষ্টা করব। আপনি নিশ্চিত থাকেন, আপনি নাউনের ক্লাস, পার্টস অফ স্পিচ এর ক্লাস যখন করবেন তখন এই বিষয়গুলো আপনার কোনো কনফিউশন থাকবে না। এইখানে ওয়াটার্সটা হচ্ছে একটা ভার্ব, খেয়াল করেছেন যে উপরে যে অর্ডারটা ছিল সেই অর্ডারটা ছিল অ্যাডজেক্টিভ, কিন্তু নিচে যে অর্ডারটা আছে সেটা ভার্ব হয়ে গেছে। আবার যদি বলি হি ড্রিঙ্কস ওয়াটার, সে পানি পান করে, এইখানে যে অর্ডারটা আছে এই অর্ডারটা একটা নাউন। আবার আমরা যদি লিখি এনিম্যাল, পশু পাখি, অ্যানিমালস লিভ, বাস করে, ইন ওয়াটার, আমরা এখানে লিখতে পারতাম সাম অ্যানিমাল লিভ ইন ওয়াটার। এইখানে যে ওয়াটারটা আছে, ইন ওয়াটার, এটি একটি অ্যাডভার্ব। এটি কি? অ্যাডভার্ব। খেয়াল করেছেন কি একই অ্যাডভার্ব, একই, একদম একই অ্যাডভার্ব এখানে আমরা দেখতে, সরি একই ওয়াটার, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ, এখানে সেই একই ওয়াটারকে আমরা দেখতে পাচ্ছি ভার্ব, এখানে সেই একই ওয়াটারকে দেখতে পাচ্ছি নাউন, এখানে সেই একই ওয়াটারকে দেখতে পাচ্ছি অ্যাডভার্ব। সো কনফিউজিং না বিষয়টা? So এই যে ইউজেস অফ ওয়ার্ডস আর ভেরিয়াস পার্টস অফ স্পিচ, একই শব্দ যে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করতে পারে এবং আন্ডারলাইন করে আপনার কাছে জিজ্ঞাসা করতে পারে যে ভাই বলেন এটা কোন পার্টস অফ স্পিচ। সো আপনি তো কনফিউশনে পড়ে যাবেন, আপনি তো মুখস্থ করছেন অটার নাউন। সো আপনার কনফিউশনে পড়ার কিছু নেই, আমি বোঝাই দিব যে কিভাবে এগুলো আপনি শিখবেন। আচ্ছা, আমি একটু ধারণা দিই
তাহলে মনে রাখবেন যে আর্টিকেলের পরে দুটি শব্দ থাকলে প্রথম যেটা থাকে সেটি অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয় যেটি থাকে সেটি হচ্ছে অ্যাডভার্ব। কি বললাম, আর্টিকেল এবং প্রিপজিশনের পরে দুটি শব্দ থাকলে প্রথমে যেটা থাকে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয় যেটি থাকে সেটি হচ্ছে নাউন। আবার বলছি, আর্টিকেল বা প্রিপজিশনের পরে দুটি শব্দ থাকলে প্রথমে যেটা থাকে সেটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয় যেটা থাকে সেটা নাউন। তাহলে ওয়াটারটা এখানে অ্যাডজেক্টিভ। আমরা ছোটবেলা থেকে মনে হয় সবাই কম বেশি পড়েছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন কি হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি যুক্ত হয়, এজ বাই এস। এই যে দেখেন এজ বাই এস যুক্ত হয়েছে। হি ওয়াটার্স দ্য প্লান্ট, সে গাছে পানি দেয়। সে গাছে কি দেয়, পানি দেয়। পানি দেওয়া, করা, হওয়া, যাওয়া, খাওয়া, দেওয়া, এগুলো তো ভার্ব। সো ওয়াটারটা এখানে ভার্ব। এবার খেয়াল করেন, আমরা জানি অবজেক্ট হিসেবে সবসময় নাউন বা প্রোনাউন বসে। অবজেক্ট হিসেবে সবসময় কে বসে, নাউন বা প্রোনাউন। এই ওয়াটারটা কি কোনো প্রোনাউন হয়? প্রোনাউন তো আমরা সবাই চিনি, হি, শি, দে, দেম, এগুলোই তো প্রোনাউন। তাহলে ওয়াটার যেহেতু কোনো প্রোনাউন না, দ্যাট মিনস এটি কিন্তু একটা নাউন, কারণ অবজেক্ট হিসেবে নাউন বসে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? আমরা যদি বলি কি খাই, পানি খাই। কাকে খাই তা তো আর নাই, রাইট? আচ্ছা, তো কি খাই, পানি খাই, এটি অবজেক্ট, দ্যাট ইজ আ নাউন। আচ্ছা, এরপরে যদি আমরা খেয়াল করি, লেখা আছে সাম অ্যানিমালস লিভ, বাস করে, ইন ওয়াটার। এই কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। কখন, তারপর হচ্ছে কোথায়, এবং কিভাবে, এগুলো দিয়ে যদি আপনি প্রশ্ন করেন তাহলে যেটা পান সেটা হচ্ছে অ্যাডভার্ব। সো আপনি যদি বলেন কোথায় থাকে অ্যানিমাল, পানিতে, ইন ওয়াটার, ইন ওয়াটারটা হবে একটা অ্যাডভার্ব, মনে থাকবে। সো এই যে বিষয়টা আমরা শিখলাম যে ইউজেস অফ ওয়ার্ডস অ্যাজ ভেরিয়াস পার্টস অফ স্পিচ, এটা আমরা খুব সহজভাবে শিখবো ইনশাল্লাহ। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ফরমেশন অফ নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং সাফিক্স এন্ড প্রিফিক্স। আমরা জানি যে একটা শব্দ, যেমন একটু বুঝিয়ে দেই, আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, তো একটু আইডিয়া দিচ্ছি। যেমন রেগুলার একটি শব্দ, রেগুলারের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা রেগুলারলি হয়ে গেল। আবার ইরেগুলার, আর একটা আইআর যুক্ত করলে ইরেগুলারলি হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনাদের স্ক্রিনশট দিতে হবে না, আপনাদেরকে রেকর্ড করতে হবে না, আমরাই আপনাদেরকে রেকর্ড প্রদান করবো, এবং আমরাই এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, এই লেখা সহ পিডিএফটাই আপনারা পাবেন। সো আপনারা কষ্ট করে এটা করেন না, আপনারা শুধু ফোনটা সামনে রেখে মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, বোঝার চেষ্টা করেন যে আসলে কোথা থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, এরপর আমরা দেখতে পাচ্ছি যে নেম অফ পার্টস অফ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ এর পার্টকে কি বলে, লেটারের একটা একটা অংশকে কি বলে, অ্যাপ্লিকেশনের কোন অংশকে কি বলে, এখান থেকে প্রশ্ন একটা থাকেই। আমি দেখাবো আজকে। আজকে ক্লাসে আপনি খুব সুন্দর একটা আইডিয়া নেন ভাই, যে এইখান থেকে এখান থেকে প্রশ্ন আসে। আপনি যদি আর কোথাও এই ধরনের আইডিয়া পান আমাকে জানাবেন যে স্যার একজন সুন্দর করে আহ, প্রশ্ন অ্যানালাইসিস করেছেন এবং একই সাথে সিলেবাসের সাথে তার কি মিল আছে সেটাও তিনি দেখিয়েছেন, ঠিক আছে, সেটা আমাকে জানায়েন। তো এই যে বিশাল একটা কাজ আপনাকে করে দিচ্ছি, এটার গুরুত্ব আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি পড়াশোনার মধ্যে এন্টার করবেন, যখন আপনি বিসিএস এর পরীক্ষায় বসবেন, তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন, বা যখন আপনি ক্যাডার হবেন তার এখন আরো বেশি রিয়েলাইজ করতে পারবেন যে ওই সেই মানুষটা আমাকে যে প্রশ্ন অ্যানালাইসিস করে দিয়েছিল, তারপর থেকে আমি মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়েছিলাম, এরপর আমরা পড়াশোনা করছিলাম আর কি। তো আমরা পার্ট টু তে কি রেখেছি, ওই যে প্রশ্ন অ্যানালাইসিস রেখেছি, এখানে আমরা প্রায় 30টার মতো প্রশ্ন সলভ করবো আজকে ক্লাসে, এবং 30টা প্রশ্ন সলভ করা হয়ে গেলে মোটামুটি আপনাদেরকে ছুটি দিতে পারবো ইনশাআল্লাহ। সো প্রিয় শিক্ষার্থী, প্রথম যে প্রশ্নটা দেখেন, কি বলা হয়েছে, আমি বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে কিছু ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ বা ভেরিয়াস পার্টস অফ স্পিচ, রাইট? সো এই প্রশ্নটা একটু দেখেন তো, বিসিএস এর প্রশ্ন এগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু আমি নিজে বানাই নাই এই ধরনের প্রশ্ন। সো আপনি শিক্ষার্থী খেয়াল করুন প্রথম প্রশ্নটি কি বলা হচ্ছে, আসলে একটু মনোযোগ দিয়ে দেখবেন নিশ্চয়ই। প্রথম প্রশ্নতে বলা হচ্ছে সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ, সেই বাক্যটি সিলেক্ট করেন, নির্ধারণ করেন, হুইচ যেখানে বেটার ইজ অ্যান অ্যাডভার্ব, যে সেন্টেন্সটিতে বেটার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইট? আচ্ছা, এখন বেটার যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এটা আপনি কিভাবে চিনবেন? তাহলে আপনাকে অ্যাডভার্বের ক্লাসটা করতে হবে, দ্যাট মিনস আপনাকে পার্টস অফ স্পিচের ক্লাসটা করতে হবে। সো পার্টস অফ স্পিচের ক্লাসটি যখন হয়ে যাবে তখন দেখবেন যে আপনি খুব সুন্দর করে কিন্তু অ্যাডভার্ব বুঝতে পারবেন। প্রশিক্ষণটা আজকে ক্লাসটা কিন্তু এক ধরনের ফাউন্ডেশন ক্লাস। ফাউন্ডেশন ক্লাসে আমরা আসলে বোঝানোর চেষ্টা করছি যে আসলে আপনি কি কি পাবেন, আসলে কিভাবে আমরা পড়াবো, সিলেবাসে কি কি আছে, পরীক্ষায় কি কি আসে, এই সব বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আর কিছুই না। হ্যাঁ, আচ্ছা, কারণ পড়ার শুরুতে এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখি যে কোন সেন্টেন্সে বেটার কি হিসেবে আছে। আমরা যদি
এখানে দেখি দেখি খেয়াল করি, উই আর হেল্পিং ফর বেটার ওয়েদার। আমরা হেল্প করছিলাম ভালো ওয়েদারের জন্য টুমরো। এখানে যে টুমরো দেখতে পাচ্ছেন সেটা তো সময় নির্দেশ করতেছে। সময় নির্দেশ করলে সেটা একটি অ্যাডভার্ব হয়। ওকে, আচ্ছা। সো আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়নি, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে বেটারটা কোন সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে বসেছে, সেটা জানতে চাওয়া হয়েছে। সো একটু খেয়াল করবেন, এইখানে যদি আমরা খেয়াল করি, কিছুক্ষণ আগে আমি একটা রুল বলেছি, আপনার কি কারো মনে আছে যে আর্টিকেল বা প্রিপোজিশনের পরে দুটি শব্দ থাকলে প্রথম যে শব্দটি থাকে ওটি হয় অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয় যে শব্দটি থাকে ওইটা হয় নাও। তো সেক্ষেত্রে আমাকে যদি আপনারা একটু হেল্প করতেন যে বলেন তো এখানে বেটারটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, নিশ্চয়ই লিখবেন। আপনার শিক্ষার্থী পরবর্তীতে যারা রেকর্ডিং দেখবেন তারাও নিশ্চয়ই লিখবেন যে এটা আসলে কি হিসেবে ব্যবহৃত হয়েছে। তো লেখা আছে উই আর হেল্পিং, আমরা সাহায্য করছি ফর বেটার ওয়েদার, রাইট? আচ্ছা, সো ফর বেটার ওয়েদার দুটি শব্দ রয়েছে, তো দুটি শব্দ থাকলে প্রথমটা কি হবে ভাই? প্রথমটা তো হবে অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয়টা তো হবে নাউন, রাইট? এই যে খুব সহজে একটা ছোট্ট রুল পড়াইছি, সেটা থেকে আপনি একটা প্রশ্ন সলভ করার সক্ষমতা অর্জন করেছেন। তো ওই যে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে, এই বিষয়টা ভাই আগে জানতে হবে। এই কথাটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর প্রিপারেশন অফ জব। ঠিক আছে, জবের প্রিপারেশনের জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে খেয়াল করবেন, লেখা রয়েছে সাউন্ড ট্রাভেলস বেটার। খেয়াল করবেন, এই ট্রাভেলস সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বেস যুক্ত হয়, এটি ভার্ব। আর ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। তাহলে ট্রাভেলস যাচ্ছে, কিভাবে যাচ্ছে? খুব ভালোভাবে যাচ্ছে। ইন ওয়াটার দ্যান ইন এয়ার, বাতাসের থেকে পানিতে ভালোভাবে যায়। সেটা খেয়াল করেন কিভাবে, একটু আগে আপনাকে বলছিলাম না, কখন, কোথায়, কিভাবে। কখন কোথায়, দেখেন আমি কিন্তু ক্লাসে কিছুই পড়াইনি, অথচ আপনি অনেক কিছু পাচ্ছেন। কখন, কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তো এইখানে ব্যাটারটা অ্যাডভার্ব হয়েছে, কিন্তু বাকিগুলোতে ব্যাটারটা কিসেবে ব্যবহার হচ্ছে সেটা আমাদের জানা দরকার না? এখানে খেয়াল করেন, এটা একটা বি ভার্ব আছে। বি ভার্বকে আমরা বলে থাকি লিঙ্কিং ভার্ব। শুনেছিলেন লিঙ্কিং ভার্ব পরীক্ষা আসে সিলেবাসে? আমরা কিন্তু দেখেছিলাম উপরে লিঙ্কিং ভার্ব পরীক্ষা আসে, আমি রিলেট করে দেখাবো। তো এই এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, মনে রাখতে হবে। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব বসে না, কি বসে? অ্যাডজেক্টিভ বসে। কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে এটা যদি লিঙ্কিং ভার্ব হয়, এরপরে যে বেটারটা বসেছে, বেটারটা অবশ্যই কিন্তু অ্যাডজেক্টিভ। ভাই প্রশ্ন পড়তেছেন একটা, কিন্তু জানতেছেন কতগুলো বিষয়, একটু চিন্তা করেন। আপনি নতুন হলে চুপচাপ শুধু শুনতে থাকেন, আস্তে আস্তে দেখবেন যে আপনার মধ্যে বিষয়গুলো আসতেছে। ঠিক আছে? অনেকে আমার কাছে পরামর্শ চান যে যে স্যার এটা কি করব, স্যার ওটা কি করব, একটু পরামর্শ দেন, একটু গাইডলাইন দেন। এইটা গাইডলাইন একদিনে হয় না, আপনাকে দীর্ঘ একটা কোর্স করতে হবে, দীর্ঘ একটা পড়াশোনার মধ্য দিয়ে যেতে হবে, তারপরে আপনি একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। আমার দুইটা কথায় আপনি পুরো প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে পারবেন না, তাহলে পুরো বাংলাদেশের সবাই চাকরি পেয়ে যেত, রাইট? আচ্ছা, খেয়াল করবেন লেখা রয়েছে হি জয়েন দ্য জিম টু বেটার। এইখানে খেয়াল করেন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে টু বেটার ভালো করতে, এটি একটি ইনফিনিটিভ, এটি একটি কি? ইনফিনিটিভ। খেয়াল করেছেন, আমরা একটা প্রশ্ন থেকে কতগুলো বিষয় জানার চেষ্টা করেছি, কতগুলো বিষয় বের করে আনলাম প্রিয় শিক্ষার্থী। আমরা এভাবেই একটা টপিক যখন শিখবো, প্রশ্ন যখন অ্যানালাইসিস করব, এভাবে আগাবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে বিসিএস এর। এখানে একটি প্রশ্ন এসেছে, আহ ইনফ্যান্সি শব্দটি কোন নাউন হবে আর কি? এটি কি কমন নাউন হবে, এটি কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, এটি কি ম্যাটেরিয়াল নাউন হবে, নাকি এটি কালেকটিভ নাউন হবে? খুব সহজ একটি জিনিস আপনাদেরকে শিখিয়ে দেই। কিছু সাফিক্স দিয়ে আপনি খুব সহজেই ওই নাউনটা আইডেন্টিফাই করতে পারবেন। সেকেন্ড, নাউন থেকে একটা প্রশ্ন আসলো, একদম সিলেবাসের শুরুতেই ছিল নাউন। নাউন থেকে প্রশ্ন এসেছে, প্রমাণিত হয়েছে? প্রিয় শিক্ষার্থী, প্রমাণিত নিশ্চয়ই হয়েছে। খেয়াল করবেন, আমি কিছু সাফিক্স লিখে দিতে চাই। শন, শন। এরপর লিখতে চাই এন্স, এন্স। মেন্ট, নেস, মেন্ট, নেস। এরপর শিফ, হুড, শিফ, হুড। ইজম, ইয়ার, ওয়ার, ওইওয়ার। ডিওএম, এএল, টিওয়াই, টিএইচ, এজ, এজি, এজ, হ্যাঁ, ডাবল ই, সিই, সিওয়াই। মনে রাখবেন, এই সাফিক্স যুক্ত শব্দগুলো সাধারণত নাউন হয়। কি বললাম? এই সাফিক্স যুক্ত শব্দগুলো সাধারণত নাউন হয়। এই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত কথা বলবো পার্টস অফ স্পিচের ক্লাসে। এই সাফিক্স যুক্ত শব্দগুলো সাধারণত নাউন হয়, শব্দগুলো সাধারণত, সাধারণত নাউন হয়, নাউন হয়।
ঠিক আছে? তাহলে নাউন হয় বুঝলাম। এখন যদি প্রশ্ন করি কোন নাউন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কনক্রিট নাউন, আপনার উত্তর হবে এগুলো হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার অ্যাবস্ট্রাক্ট নাউন যারা চেনেন না তাদের উদ্দেশ্যে একটু বলে দিই। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেগুলো যেগুলো ইন্দ্রিয় যারা গ্রাহ্য না, মানে আপনি ধরে ছুঁয়ে দেখতে পারেন না, ওইগুলো হচ্ছে কি বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার যদি বলা হয় স্যার নাউন কিন্তু আরো দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং নন কাউন্টেবল নাউন। কি নাউন? কাউন্টেবল নাউন। এবং আরেকটা আছে, সেটি হচ্ছে স্যার নন কাউন্টেবল বা আনকাউন্টেবল বলি আমরা। সেটি তাহলে কোনটার মধ্যে পড়বে? এটা কি কাউন্টেবলের মধ্যে যাবে নাকি নন কাউন্টেবল? মনে রাখবেন এটি নন কাউন্টেবল নাউনের মধ্যে যাবে। এবার আমরা দেখি, ইনফ্যান্সি মানে শিশুত্ব, তাই না? শিশু সুলভ যে বিষয়টা সেটাকে বলছে শিশুত্ব বা শিশু সুলভ। এই যে শিশু সুলভ যে ব্যাপার আছে, বা শিশুর যে ব্যাপারটা আছে, এটাকে তো বলা হচ্ছে ইনফ্যান্সি। তো ইনফ্যান্সির শেষে দেখেন সি ওয়াই আছে, এই যে সি ওয়াই শব্দটিকে পড়েছেন, রাইট? তার এই যে সি ওয়াই শব্দটি এর সাথে আছে, তাহলে এটা যেহেতু একটি নাউন, এবং সেটি কোন নাউন হবে প্রিয় শিক্ষার্থী, আপনাদের কাছ থেকে উত্তর আশা করছি যারা পরবর্তীতে দেখবেন তারাও নিশ্চয়ই লিখবেন যে আসলে এটি কোন নাউন, এবং এখন যারা দেখছেন তারাও নিশ্চয়ই লিখবেন যে এটা আসলে কোন নাউনের মধ্যে পড়ে। প্রিয় শিক্ষার্থী আপনাদের উত্তরে আশা করছি নিশ্চয়ই আপনারা সঠিক উত্তর দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করবেন। যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই চেষ্টা করবেন। প্রিয় শিক্ষার্থী ডেফিনেটলি আপনারা যারা উত্তর দিয়েছেন সেটাই উত্তর। এটি হবে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রিয় শিক্ষার্থী এটি হবে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা চলে যেতে চাই সামনের দিকে আর একটু আগাতে চাই। আহ, এখানে উত্তরটা একটু মার্ক করে দিই, নাহলে পরে যারা পিডিএফটা দেখবে তাদের জন্য একটু অসুবিধাই হবে। সো প্রিয় শিক্ষার্থী আমরা একটু সামনের দিকে যেতে চাই। এইটা একটু খেয়াল করবেন, এই প্রশ্নটা একটু দেখবেন। 3 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা এসেছে প্রোনাউন থেকে। আমরা কি পড়েছিলাম কিনা যে প্রোনাউন থেকে প্রশ্ন আসে? পড়েছিলাম, সিলেবাসের মধ্যে প্রোনাউন ছিল, রাইট? পার্টস অফ স্পিচ যেহেতু ছিল, প্রোনাউন ছিল। পরীক্ষায় আমরা দেখেন, আমরা বলি যে তুমি তোমার কাজ করো, তাই না? তো তুমি, ইউ, তোমার, ইয়োর। সে তার বাবাকে ভালোবাসে, সে, হি, তার, হিজ, তাই না? মেয়ে হলে সি, তার, হার, রাইট? তারা তাদের কাজ করে, তারা, দে, তাদের, দেয়ার। তাহলে ওয়ান যেহেতু আছে, ওয়ানের পরিবর্তে আপনি কি নিয়ে আসবেন? ওয়ান্স আনবেন। এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। তার মানে ওয়ান হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, আর অনের পসেসিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে ওয়ান্স। আমি একটু লিখে দেখাই আপনাদেরকে, সাবজেক্টিভ আর হচ্ছে পসেসিভ। আমি মাঝে অবজেক্টিভটাও আপনাদেরকে একটু লিখে দেই, তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। আপনাদের জন্য সুবিধা হোক এমন কাজই করতে হবে। আহ ওকে, সো আমরা একটু লিখি, এখানে আমরা লিখে দিই অবজেক্টিভ, অবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, সংক্ষেপে লিখে নেবো। আর এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, আমরা 3টা ভাগে ভাগ করে নিই। এবার আমরা লিখি, যেমন আমরা যদি হি লিখি, তাহলে হি এর অবজেক্টিভ নিশ্চয়ই আমরা হিম লিখবো, এর পজিটিভ আমরা হিজ লিখবো। তাহলে আমরা যদি শি লিখি, এর অবজেক্টিভ আমরা হার লিখবো, পজিটিভ আমরা হার লিখবো। দে যদি লিখি তাহলে আমরা কি লিখবো? দেয়ার লিখবো, দেয়ার। আবার এখানে লিখবো, সরি, এখানে লিখবো আমরা দেম, দে, দেম। আর এখানে লিখবো দেয়ার। আচ্ছা, আর এইখানে যদি আমরা লিখি ওয়ান, এখানে আমরা লিখতে হবে অন। আর এর যে পসেসিভটা সেটা হবে ওয়ান্স। তো ওয়ান থাকলে ওয়ান্স হয়, ওয়ান থাকলে ওয়ান্স হয়। এবার সেন্টেন্সটা আমরা পড়ি। ওয়ান শুড বি কেয়ারফুল, প্রত্যেকের উচিত সতর্ক হওয়া, অ্যাবাউট ড্যাশ ডিউটি। এবারে খেয়াল করে, এইখানে যদি সি থাকতো তাহলে আমরা এখানে ব্যবহার করতাম হার ডিউটি। সি নেই, হার ব্যবহার করতে পারছি না। এখানে যদি হি থাকতো তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারতাম হিজ ডিউটি। দিতে ব্যবহার করার সুযোগই আসছে না। সো আমরা ডেফিনেটলি উত্তর করব ওয়ান্স, কারণ ওয়ান থাকলে ওয়ান্স হয়, ওয়ান থাকলে ওয়ান্স হয়, এটা মাথায় রাখলে হয়। সো এটা প্রোনাউনের একটা প্রশ্ন। সো আমরা নাউন থেকে প্রশ্ন পাইলাম, অ্যাডভার্ব থেকে প্রশ্ন পাইলাম, প্রোনাউন থেকে প্রশ্ন পাইলাম। এরপরে এই প্রশ্নটি খেয়াল করেন। এখানে প্রশ্নটিতে জানতে চাইছে সামওয়ান স্নেজড লাউডলি এট দ্য ব্যাক অফ দ্য হল, মানে খুব জোরে একটা হলের মধ্যে যে সে ইয়ে করে ফেলেছে, হাসি দিয়ে ফেলেছে আর কি। তো এখানে জানতে চাওয়া হয়েছে যে এটা কি ট্রান্সিটিভ ভার্ব না ইনট্রান্সিটিভ ভার্ব না কজিটিভ ভার্ব নাকি ফ্যাক্টিটিভ ভার্ব, সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা একটা করে জানি যে আসলে কোন ভার্বটা কি। সো আমরা যদি খেয়াল করি, যে ঘ নাম্বারটা আছে ফ্যাক্টেটিভ। ফ্যাক্টেটিভ ভার্ব কোনটা? যে ভার্বের একাধিক অবজেক্ট থাকে, যে ভার্বের কি থাকে, যে ভার্বের একাধিক অবজেক্ট থাকে, কি থাকে? একাধিক অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, তাকে কি বলে?
তাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। একে আমি বলি দুশ্চরিত্র ভার্ব। কেন স্যার একে দুশ্চরিত্র ভার্ব বলেন? কারণ এই ভার্বটি দেখেন, আপনি যদি একটা বিয়ে করেন বা একটা এই যুগে প্রেম প্রীতি খুবই স্বাভাবিক একটা ব্যবহার হয়ে গেছে। সে একটা যদি কেউ প্রেম করে তাকে আমরা খুব বেশি খারাপ বলি না। কিন্তু যখনই কেউ একাধিক বিয়ে করতে চায় বা একাধিক প্রেম প্রীতি করতে চায় বা সম্পর্কে জড়াতে চায়, তখন কিন্তু আমরা তাকে চরিত্র নিয়ে টানাটানি করি যে না, তোমার চরিত্রটা খুব বেশি ভালো না। তো এই যে ব্যাপারটা একটু খেয়াল করেন, যে যার একাধিক স্ত্রী বা একাধিক যার স্ত্রী না, একাধিক যার প্রেমিকা আছে বা সম্পর্ক আছে, তাকে যেমন আমরা খারাপ চরিত্রে বলছি, ঠিক তেমনি ভাবে যে ভার্বের একাধিক অবজেক্ট আছে, একাধিক মানে একের অধিক অবজেক্ট আছে, তাকে আমরা ফ্যাক্টরি ভার্ব বলছি। যেমন দে ইলেক্টেড মি, ইলেক্টেড, ইলেক্টেড মি ক্যাপ্টেন। তারা আমাকে ক্যাপ্টেন নির্বাচিত করেছে, রাইট? আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি কি নির্বাচিত করেছে? ক্যাপ্টেন একটা অবজেক্ট। কাকে নির্বাচিত করেছে? আমাকে। এটা একটা অবজেক্ট। তাহলে এই ভার্বের কতগুলো অবজেক্ট পেলাম আমরা? একের অধিক অবজেক্ট পেলাম। তাহলে এটা হবে ফ্যাক্টরিটিভ ভার্ব। ওকে। তাহলে স্যার কজেটিভ ভার্ব কি? কজেটিভ ভার্ব হচ্ছে নিজে না করে অন্যকে দিয়ে করানো। যেমন আমি খাচ্ছি, আই ইট, কিন্তু আমি তোমাকে খাওয়াবো, আই উইল ফিড ইউ। এই যে ফিড মানে খাওয়ানো, নিজে না করে অন্যকে দিয়ে করানো, এটা হচ্ছে পজিটিভ ভার্ব, যেটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। ছোটবেলায় পড়েছেন কিনা জানি না, হয়েছে বাংলা দ্বিতীয় পত্রে বইয়ে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, রাইট? যেমন আমরা অনেকের কাছে ছবি চাওয়ার সময় আমরা বলি যে শো মি ইউর পিকচার, মানে তোমার ছবি দেখাও। ওনাকে দেখাইতে বলতেছেন, আপনি দেখবেন না, আপনি দেখলে বলতেন আই সি দ্য পিকচার। ওকে। সেই যে নিজে না করে অন্যকে দিয়ে করানো, এইটাকে বলা হয় পজিটিভ ভার্ব। নিজে না করে অন্যকে দিয়ে করানো, অন্যকে দিয়ে করানো, এটাকে বলা হবে পজিটিভ ভার্ব। ঠিক আছে। আচ্ছা, তাহলে ট্রানজিটিভ ভার্ব কি স্যার, আর ইনট্রানজিটিভ ভার্ব কি? অবজেক্ট, অবজেক্ট না থাকলে, অবজেক্ট না থাকলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে স্যার ট্রানজিটিভ ভার্ব কি? তাহলে খুব সহজ, অবজেক্ট থাকলে, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি খেয়াল করি এই সেন্টেন্সটিতে ভার্বের পরে যে শব্দটি আছে সেটি হচ্ছে লাউডলি, ইটস অ্যান অ্যাডভার্ব। এটা কি? অ্যাডভার্ব। মনে রাখতে হবে অ্যাডভার্ব কখনো অবজেক্ট হতে পারে না। অ্যাডভার্ব কি হতে পারে না? অবজেক্ট হতে পারে না। ওই যে কিছুক্ষণ আগে আমরা শিখছিলাম হি ড্রিঙ্কস ওয়াটার, ওয়াটার হচ্ছে অবজেক্ট, কারণ সেটা নাউন। কারণ অবজেক্ট হিসেবে সবসময় নাউন বা প্রোনাউন বসবে। তাহলে এটা যেহেতু অ্যাডভার্ব, এটা কোনোভাবে অবজেক্ট হতে পারবে না। তাহলে এই যে ভার্বটি, সে ভার্বটি অবশ্যই অবশ্যই একটি ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে। এখানে ভার্বটির কথা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ভার্বটি কোন ভার্ব হবে, সেটা কি পজিটিভ হবে, সেটা কি ট্রানজিটিভ হবে, সে কি ট্রানজিটিভ হবে নাকি ফ্যাক্টেটিভ হবে? ডেফিনেটলি আমাদের উত্তরটি হবে, উত্তরটি কি হবে? অবশ্যই অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হবে। অবশ্যই অবশ্যই কি হবে? ট্রানজিটিভ ভার্ব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি দেখতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল থেকে একটা প্রশ্ন আসছে। আমরা অনেকেই বলতে পারি যে স্যার আর্টিকেল তো আমরা সিলেবাসে দেখি নাই। আর্টিকেল সিলেবাসে একটা টপিক ছিল ডিটারমাইনার, ঠিক আছে, বা ডিটারমিনার যাই বলেন না কেন, এই ডিটারমিনারের অংশই হচ্ছে আর্টিকেল। এই জন্য আর্টিকেল থেকে প্রশ্ন এসেছে, বিষয়টা বুঝতে পেরেছি। তো অনেকের কাছে মনে হতে পারে যে স্যার আর্টিকেল টপিকটা তো সিলেবাসের মধ্যে ছিল না, কিন্তু আর্টিকেল টপিকটা ডিটারমিনারের একটা অংশ। আর্টিকেল কোথায় বসে, কিভাবে বসে, এটা নিশ্চয়ই আমরা জানি। বিসিএস এর প্রশ্ন এসেছে, এগুলো কিন্তু আমি বানাই দিইনি, লাস্ট বিসিএস এর প্রশ্ন। সো লাস্ট বিসিএস, দুইটা বিসিএস এর প্রশ্ন আমি কম্বাইন করে এগুলো বানিয়েছি। আমি আরো অনেকগুলো প্রশ্ন আপনাদেরকে সলভ করাবো। এখানে খেয়াল করেন, এটা আমরা একটা অ্যাব্রিভিয়েশন দেখতে পাচ্ছি, মানে সংক্ষিপ্ত ওয়ার্ড। সংক্ষিপ্ত যে ওয়ার্ডগুলো থাকে তার উচ্চারণটা যদি, তার যে উচ্চারণ সেটা যদি ভাওয়েলের মতো হয়, ভাওয়েলের মতো, আমরা জানি যে ভাওয়েলের কি বসে? অ্যান বসে। আবার সংক্ষিপ্ত যে শব্দ তার উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয়, তার উচ্চারণ যদি কি হয়? কনসোনেন্টের মতো, রাইট? তো কনসোনেন্টের মতো হলে কি আমার কি হবে? এ বসবে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এটা তো আমরা ছোটবেলা থেকে পড়ছি। এফ উচ্চারণ করতে গেলে এ চলে আসে, রাইট? এফ উচ্চারণ করতে গেলে রাইট? তো এ চলে আসছে, এ তো একটা ভাওয়েল। এই ভাওয়েল তো আপনারা চেনেনই। সো ডেফিনেটলি এখানে আমরা কোনোভাবেই নিতে পারছি না। ডেফিনেটলি উত্তরটা হবে অ্যান এফবিআই অ্যানালিস্ট, রাইট? আচ্ছা, আর নির্দিষ্ট করে যেহেতু বোঝাচ্ছে না, সো ডেফিনেটলি আমরা বসানোর প্রশ্ন আসে না, বা এর যে রুলগুলো আসে তা ফলো করছে না, ডেফিনেটলি আমরা সেটা বসাবো না। আমি বলেছিলাম যে জেন্ডার এবং নাম্বার থেকে প্রশ্ন থাকে। প্রশিক্ষার্থী খেয়াল করবেন, আমার কথা কাজে সিলেবাসের সাথে আমরা মিল রেখে আমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে কিনা সেটা দেখেন।
প্রত্যেকটা সাবজেক্ট, ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট এভাবে আপনি অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে দেখবেন সিলেবাসে কি আসে, বিগত লাস্ট বিসিএস গুলোতে কি ধরনের প্রশ্ন এসেছে, এবং আমার কি ধরনের প্রিপারেশন নিতে হবে। আমি একটা বই, বড় একটা মোটা বই কিনে ফেললাম, ইংরেজির জন্য এত মোটা বই বাজার থেকে একটা কিনলাম, এবং সেটা জীবনেও শেষ করতে পারলাম না, এবং আমার চাকরিটাও হলো না। এবং এই বইটা কেনার পরে ফলেই হয়তো আমার চাকরিটা হয়নি। কেন? কারণ আমি চিন্তা করছি এই বই তো আমার দ্বারা শেষ করা সম্ভব না, আমি তো এমনিই পারি না, এত বড় বই আমি কোনদিন পড়তে পারবো না, শেষ করতে পারবো না, সো আমার চাকরিটাও হবে না। রাইট? সো কনফিডেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট। সো আপনি যদি অ্যানালাইসিস করে পড়াশোনা করেন, এই কনফিডেন্স লেভেলটা আপনার মধ্যে গ্রো করবে। আপনি নিজে নিজেই এটা গ্রো করে যাবে, আপনার করা লাগবে না আর কি। তবে অ্যানালাইসিসটা নিজে নিজে করতে হবে, বা এই ধরনের কোনো টিচার থাকলে তার সাথে করতে পারেন, কোনো সিনিয়র মানুষ থাকলে তার সাথে করতে পারেন। আপনি খুব ভালো একটা আইডিয়া পাবেন স্যার। সো এই জন্য সারাদিন একজনের কাছে ঘ্যান 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 করতে থাকবেন না, তাকে জ্বালাইতে থাকবেন না। নিজে বিসিএস এর সিলেবাসটা ডাউনলোড করুন, অ্যানালাইসিস করুন, ধ্যান আছে আপনি আগান। সো প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, আমরা দেখতে পাচ্ছি নেইবার। প্রিয় শিক্ষার্থী আপনাদের কাছ থেকে উত্তর আশা করছি। যারা পরবর্তীতে দেখবেন নিশ্চয়ই তারা তখন উত্তর দিবেন, আর এখন যারা দেখছেন তারা এখন উত্তর দেওয়ার চেষ্টা করেন যে নেইবারটাকে আপনি কোন জেন্ডারের মধ্যে ফেলবেন। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন যে নেইবারটাকে আপনি কোন জেন্ডারের মধ্যে ফেলবেন। আমি একটু বলি, যেটা পুরুষবাচক সেটা তো ম্যাসকিউলিন, সেটা খুব সহজে বোঝা যায়, যেটা স্ত্রী ফেমিনাইন বোঝা যায়। কমনটা মনে হয় সবার বোঝা উচিত ছিল, এবং উত্তরও দিয়ে দিচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। ডেফিনেটলি এটা কমন জেন্ডার হবে। কেন এটা কমন জেন্ডার হবে? যেটা উভয় বোঝায়, যেমন ডক্টর, নেইভার, টিচার, এগুলোকে আমরা কমন জেন্ডারের মধ্যে ফেলি। সো ডেফিনেটলি এটা কমন জেন্ডার হবে। আমার মনে হয় বিগত বছরের জেন্ডারগুলো যদি আপনি ভালো করে পড়েন, বিগত বছরের প্রশ্ন, পড়লেই জেন্ডার আপনি কমন পাবেন ইনশাল্লাহ। প্রশ্ন, ঠিক আছে, পড়লেই হবে, পড়লেই কমন আসবে। ঠিক আছে? কমন আসলে অনেকে ভাববে এই কমন লিখতেছি, আমি বাংলায় লিখে দিই, কমন পাওয়া যাবে, কমন পাওয়া যাবে। ঠিক আছে? সো আপনারা ডেফিনেটলি বিসিএস এর বিগত বছরের জেন্ডার যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে ফেলবেন। আমরা একটু সামনের দিকে যাই। যে ধরনের প্রশ্নের কথা বলেছিলাম, যে জেরান্ড পার্টিসিপল থেকে প্রশ্ন থাকে, বলেছিলাম কিনা প্রিয় শিক্ষার্থী? আপনাদের আমার কথা কাজে মিল না থাকলে আপনারা বলবেন, হ্যাঁ। সো মানে কথা কাজে একটা মিলের খুবই গুরুত্ব রয়েছে আর কি। এটা বাস্তবতায় আমি অনেক কথা বললাম আপনাকে, অনেক কথা দিলাম, কিন্তু সেটা রাখতে পারলাম না, এটা আসলে খুবই জঘন্যতম একটা বিষয়। সো প্রিয় শিক্ষার্থী ডেফিনেটলি খেয়াল করবেন, এখানে গোয়িং দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে ভার্ব প্লাস আইএনজি কে আমরা বলে থাকি পার্টিসিপল, আবার ভার্ব প্লাস আইএনজি কে আমরা বলে থাকি জেরান্ড। রাইট? এই দুইটা যেহেতু দেখতে একই রকম কিন্তু ভিন্ন ভিন্ন নাম, কখন জেরান্ড হবে, কখন পার্টিসিপল হবে, এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন। সো ডেফিনেটলি এই বিষয় নিয়ে জেরান্ড পার্টিসিপল নিয়ে ক্লাসে কথা হবে, তখন দেখবেন যে জেরান্ড পার্টিসিপল নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছেন এখানে প্রিপজিশনের পরে একটি মাত্র শব্দ রয়েছে, সেটি নাউন হিসেবে কাজ করছে। যেহেতু সেটি নাউনের কাজ করছে, জেরান্ডটা নাউনের কাজ করে। জেরান্ডটা কিসে কাজ করে? নাউনের। এবং পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের কাজ করে। সো ডেফিনেটলি যেহেতু নাউনের কাজ করছে, যে দে টকড অ্যাবাউট গোয়িং, তারা কি নিয়ে কথা বলছে? গোয়িং নিয়ে কথা বলছে, যাওয়া নিয়ে কথা বলছে, অন ভ্যাকেশন, এটা ছুটিতে যাওয়ার নিয়ে কথা বলছে আর কি। সো এই যে যাওয়াটা এখানে একটা নাউন। কি বাক্যের দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় সেভাবে চিন্তা করতে পারেন, আর প্রিপজিশনের পর একটি শব্দ থাকলে সেটি নাউন হয়, সেটা ভাবে চিন্তা করতে পারেন। তো যেহেতু সে নাউনের কাজ করছে, নাউনের কাজ করলে আমরা তাকে জেরান্ড বলে থাকি, ডেফিনেটলি উত্তর ঘটা হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু জেরান্ড পার্টিসিপল আলাদা সুন্দর একটা ক্লাস লাগবে, এই ক্লাসে এইভাবে আপনি বুঝতে পারবেন না। জেরান্ড পার্টিসিপলের ডিফারেন্সটা বুঝতে হবে, জেরান্ড পার্টিসিপল কিভাবে গঠিত হয় সেসব বিষয়ে জানতে হবে। দেন আমরা হয়তো ভালোভাবে জেরান্ড পার্টিসিপল আইডেন্টিফাই করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এখানেও আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। সবই কিন্তু বিগত বছরের প্রশ্ন, আমি বলেছি বিগত বিসিএস এর প্রশ্ন কালেক্ট করেছি আপনাদের বোঝানোর জন্য। লস্ট অপরচুনিটি নেভার রিটার্ন, হারানোর সুযোগ ফিরে আসে না কখনো। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, এখানে জানতে চাওয়া হয়েছে হিয়ার লস্ট, এই লস্ট শব্দটিকে এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এটা কি জেরান্ড, নাকি ভার্বাল নাউন, নাকি জেরান্ডিয়াল ইনফিনিটিভ, নাকি পার্টিসিপল? সো ডেফিনেটলি আমি আপনাদেরকে জানাতে চাই যে পার্টিসিপল 3 ধরনের হয়। পার্টিসিপল কয় ধরনের হয়? পার্টিসিপল 3 ধরনের, 3 ধরনের। ঠিক আছে? ফার্স্ট ওয়ানটা কি স্যার? ফার্স্ট ওয়ানটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল স্যার, প্রেজেন্ট পার্টিসিপলটা কি জিনিস? প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। রাইট? প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে স্যার পাস্ট পার্টিসিপল জিনিসটা কি? পাস্ট পার্টিসিপল খেয়াল করবেন, এবার আমরা ফার্স্ট পার্টিসিপল তো ছোটবেলা থেকে সবাই পড়ে আসতেছি যে পাস্ট পার্টিসিপল হচ্ছে ভি3। রাইট? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্মটা পার্টিসিপল, ভার্বের 3 নাম্বার, যেমন গো, গো, ওয়েন, গন। এই গনটা হচ্ছে
পাস্ট পার্টিসিপল। এরপর আরেকটা পার্টিসিপল আছে, সেটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। স্যার পারফেক্ট পার্টিসিপল তো প্রথম শুনলাম, অনেকের কাছে প্রথম মনে হতে পারে। পারফেক্ট পার্টিসিপলটা কি? হ্যাভিং প্লাস ভি3 যেটা, সেটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং এর সাথে ভার্ব 3, ঠিক আছে? হ্যাভিং এর সাথে যখন কি দিবেন, হ্যাভিং এর সাথে ভার্ব 3, হ্যাভিং এর সাথে ভার্ব 3, ঠিক আছে? হ্যাভিং প্লাস ভার্ব 3। সো হ্যাভিং প্লাস ভার্ব 3 দিলে সেটা হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ অ্যাজ প্লাস ভার্ব 3 দেখি না, ওই নামটা থেকে এটা পারফেক্ট পার্টিসিপল। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি দেখি লস এবং লসের পাস্ট যে ফর্মটা আছে পাস্ট পার্টিসিপল, সেটা হচ্ছে লস্ট। যেহেতু এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, সো ডেফিনেটলি এটাকে আমরা পার্টিসিপল বলবো। জিরান বলার প্রশ্নই আসে না, কারণ জিরান তো ভার্ব প্লাস আইএনজি হয়। জিরান্ডিয়াল নাউনও ভার্বাল নাউনও প্রশ্ন আসে না, কারণ ভার্বাল নাউনও ভার্ব প্লাস আইএনজি হয়। ইনফিনিটিভ জিরান্ডিয়াল, জিরান্ডিয়াল ইনফিনিটিভ কথাটাই মিথ্যা, এটার নামে কোনো কিছু নাই, সো এটাও বাদ যাবে। সো ডেফিনেটলি উত্তর হবে ডি নাম্বারটা, অর্থাৎ ঘ নাম্বারটা। প্রিয় শিক্ষার্থী, আমরা সামনের দিকে চলে যেতে চাই, আর 9 নম্বরের প্রশ্নটি চলে যেতে চাই। আমি বলেছিলাম যে আইডমস অ্যান্ড ফ্রেজ, আইডমস অ্যান্ড ফ্রেজ যেগুলো আছে এখান থেকেও প্রশ্ন হয়। ওই যে বলেছিলাম এবিসি, প্রাথমিক জ্ঞান, অ্যাবভ অল, তারপরে ব্লু ব্লাড পড়েছি না ছোটবেলায়। তো এখান থেকে প্রশ্ন হয়। একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ফ্রেঞ্চ লিভ নামে একটা আইডম এসেছে, ইডিওমেটিক ওয়ার্ড এসেছে, এবং ফ্রেঞ্চ লিভ মানে কি সেটা জানতে চাওয়া হয়েছে। এটা খুবই সহজ একটা ওয়ার্ড, আপনারা যখন প্রিপারেশন নেওয়া শুরু করবেন, বিগত বছরের প্রশ্ন পড়বেন, দেখবেন এটা একটা বিগত বছরের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। সো এটা এসেছিল পরীক্ষায়। এটা কি? লিভ উইদাউট পারমিশন, কোনো ছুটি মানে পারমিশন টারমিশন না নিয়ে আপনি, কোনো অনুমতি না নিয়ে লিভ নিয়েছেন, ছুটি নিয়েছেন বা আসেননি, সেটাই হচ্ছে ফ্রেঞ্চ লিভ। প্রিয় শিক্ষার্থী, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে যে প্রশ্ন আসে সেটির একটা প্রমাণ আমরা পেলাম। এটা কিন্তু মেমোরাইজ যে পার্ট আছে, মুখস্থ যে পার্টটা আছে সেই পার্ট। সো ডেফিনেটলি এই পার্টকেও আমরা বিসিএস এর জন্য গুরুত্ব দিয়ে পড়বো। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই। 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সলভ করতে চাই। আপনাদেরকে একটা টপিকের নাম বলেছিলাম, নেতা কর্মীর একটা টপিক, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খেয়াল করেছেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে বিসিএস এর প্রশ্ন এসেছে। সো আপনাকে এই টপিকটা গুরুত্ব দিয়ে পড়তে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা শিখতে হবে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি আসলে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা হচ্ছে সাবজেক্ট যেটা সিঙ্গুলার হবে সেটার ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট সিঙ্গুলার হবে, ভার্বও কি হবে? সিঙ্গুলার, এটা বলেছিলাম। এবং বলেছিলাম সাবজেক্ট যেটার প্লুরাল হবে সেটার ভার্বও কিন্তু প্লুরাল হবে, এটা বলেছিলাম, রাইট? সো আমরা যদি একটু খেয়াল করি, একটু ভার্ব বোঝার চেষ্টা করি, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, আমি তো একটা শব্দ লিখে দিতে চাই, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, টুগেদার উইথ। এই চারটা থেকে অনেকবার প্রশ্ন এসেছে বিগত বিসিএস এ। অ্যালং উইথ, আরেকটা হচ্ছে অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড বাই, ঠিক আছে? এই যে শব্দগুলো থাকে, এদের আগের শব্দ দেখে ভার্বটা বসাতে হয়। তাহলে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, খেয়াল করেন, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, তাকে বোঝাচ্ছে, সো অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস কেনা। সো এই যে হি, একে বোঝাচ্ছে, এটা আপনার সাবজেক্ট। এবং দেখেন হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার নাম্বার। তাহলে তারা স্পেন্ডিং ভ্যাকেশন অ্যাব্রড, বাইরে ভ্যাকেশন বা ছুটির সময় কাটাচ্ছে আর কি। সো খেয়াল করবেন, ডেফিনেটলি আর হওয়ার সম্ভাবনা নেই। আর উইলের পরে বা ক্যানের পরে তো কোনোভাবেই স্পেন্ডিং বসে না, কারণ মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, মডালের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। সো ডেফিনেটলি এটা উত্তর হওয়া সম্ভব না, কারণ এখানে স্পেন্ডিং ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে উত্তর হয় ক হবে, নাহলে খ হবে। সো ডেফিনেটলি আমরা কোনোভাবেই আর নিচ্ছি না, উত্তর হিসেবে আমরা চুজ করছি ইসকে। শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে যেতে চাই। আমরা 11 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। লেখা হচ্ছে, দো হি ইজ পোর, যদিও সে গরিব কিন্তু সে সৎ। ছোটবেলা থেকে পড়ে আসতেছি, এই প্রশ্নটাই বিসিএস এসেছে, আমি প্রশ্নটা বানাই দেইনি, প্রশ্ন বিসিএস এসেছে এবং এটাকে কম্পাউন্ড করতে বলছে, রাইট? এখন আপনাকে বুঝতে হবে যে কম্পাউন্ড করতে গেলে আমরা কি নিয়ে আসি। খুব সহজ একটা বিষয়, আমি শেখাই দিই। যদি সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট থাকে, ইন স্পাইট অফ অথবা কি থাকে? ডেসপাইট। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দো অলদো নিয়ে আসি, কি নিয়ে আসি? দো অলদো, দো অলদো। এবং যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যাই তখন আমরা বাট নিয়ে আসি। খেয়াল করবেন, আমাদেরকে করতে বলা হয়েছে কম্পাউন্ড, আর এটা আসে আছে কিসে? কমপ্লেক্সে। এই যে দেখেন, এটা হচ্ছে সিম্পল, এটা হচ্ছে কমপ্লেক্স, আর এটা হচ্ছে কম্পাউন্ড, রাইট? এখন আমরা যদি একটু খেয়াল করি, আমরা শুধু এই শব্দগুলো, এরকম অনেকগুলো শব্দ আমি লিখে দেবো, একটা চার্ট দিয়ে দিব, আপনি ইজিলি প্রশ্নের উত্তর করতে পারবেন। দেখেন এখানে অ্যান্ড দিয়ে তো করার কথা না, তাহলে এটা বাদ। এবার দেখেন অ্যাজ দিয়ে করা হয়েছে, এটাও বাদ। এরপর দেখেন এখানে সিন্স দিয়ে করা হয়েছে, এটাও বাদ। তাহলে করতে বলা হয়েছে আপনাকে কি দিয়ে? বাট দিয়ে। তাহলে এই যে,
সো এই জন্য বলেছি যে আপনি যে ছোটবেলায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভয় পেতেন, এখানে ভয় পাওয়ার সুযোগটা নাই। কারণ এখানে তো অপশন দেওয়া থাকবে, অপশন দেখে দেখে আপনি আইডেন্টিফাই করবেন যে উত্তরটা আসলে কি হবে। So, ছোট্ট একটা বিষয়, ছোট্ট একটা ট্রিক যদি আপনি মনে রাখেন, খুব সহজে আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি একটু সামনে। আমরা 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি দেখতে চাই। ডেফিনেটলি 12 নম্বর প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনবেন। লেখা রয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্ম করতে বলছে। আচ্ছা, এখানে একটা অ্যাক্টিভ ভয়েস আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে যে টেন্সে থাকে তার পরের টেন্সের অক্সিলারি ভার্বটা আনতে হয়। এটা যদি আমরা পাস্ট টেন্স চিন্তা করি, তাহলে পরের টেন্সের অক্সিলারি পাস্ট ইনডিফিনিট টেন্স চিন্তা করি, ভার্ব টু রয়েছে যেহেতু, তাহলে পরের টেন্সের অক্সিলারি কোনটা? ওয়াজ অথবা ওয়ার। মনে রাখবেন যে টেন্সে আছে তার পরের টেন্সের অক্সিলারি আনতে হয়। দেখেন এখানে প্রত্যেকটা অপশনে অক্সিলারি আছে, রাইট? এরপরে কি করতে হয়? ভার্ব থ্রি আনতে হয়। এটা 2 নম্বর কাজ। এরপর 3 নম্বর কাজটা হচ্ছে ভার্ব থ্রি আনতে হয়। দেখেন এখানে প্রত্যেকটা ভার্ব থ্রি আছে, তাহলে এটা কিন্তু দেখার বিষয় না। এবার দেখেন অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। দেখেন এখানে প্রত্যেকটাই অবজেক্টকে সাবজেক্ট করা আছে। দেখেন প্রত্যেকটা 1 নম্বর কাজটা কি? অবজেক্টকে কি করতে হয়? সাবজেক্ট করতে হয়। অবজেক্টকে সাবজেক্ট, তো প্রত্যেকটা এই পর্যন্ত সেম আছে। তার মানে বুঝতে হবে ভুলটা বাকি অংশে আছে। তো আসেন আমরা ভুল খুঁজে বের করি। মনে রাখবেন একটি সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। একটি সেন্টেন্সে কি থাকে? একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। একটি মাত্র কি থাকে? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব যারা বোঝেন না তাদের সহজে বলে দিচ্ছি, ভার্ব ওয়ান ভার্ব টু, ছোটবেলা থেকে তো পড়ছেন। আর বাকি যে ভার্বগুলো আসে, বাকি সব ভার্ব কি হবে? নন ফাইনাইট ভার্ব হবে। নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তো নন ফাইনাইট ভার্ব কি কি হয়? টু প্লাস ভার্ব ওয়ান হয়, অথবা ভার্ব প্লাস আইএনজি হয়, এগুলো হয় প্রিয় শিক্ষার্থী। So, একটু খেয়াল করবেন। আমি একটু 1 সেকেন্ডের জন্য বিরতি নিতে চাই। ওকে, প্রিয় শিক্ষার্থী পুনরায় ফিরে আসছি। আহ আমরা ফিরে যেতে চাই। ওকে, সো শিক্ষার্থী যেটা নিয়ে কথা বলছিলাম, সো একটু খেয়াল করবেন, যেটা বলছিলাম যে আরেকটা ভার্ব যখন আসে তখন সেটা টু প্লাস ভি হয় অথবা ভার্ব প্লাস আইএনজি হয়। খেয়াল করেন, আমরা যদি এই প্রশ্নটা খোঁজার চেষ্টা করি, এই প্রশ্নটা ভালোভাবে দেখার চেষ্টা করি, এখানে যে আরেকটা ভার্ব আছে সিং, এই যে এটাকে সিং রেখে দেওয়া হয়েছে, এখানে টু বি সাং করা হয়েছে, এখানে সাং করে দেওয়া হয়েছে। নো, এটা হবে না। এই যে টু প্লাস ভি অন করতে হবে তো ভার্ব প্লাস আইএনজি, এইটাই সেটা করা হয়েছে। সো আপনি ভয়েস চেঞ্জের একটা ক্লাস করেন, আপনি বিশ্বাস করেন আপনি আমার ক্লাসের ফ্যান হতে বাধ্য, শুধু যদি আপনি ভয়েস চেঞ্জের একটা ক্লাস করেন। বাকি ক্লাসগুলো করলেও সেম কাজ হবে, কিন্তু আপনার ভয়েস চেঞ্জের ক্লাস করলে আপনার চিন্তাধারায় বদলে যাবে যে ইংরেজি কত সহজে শেখা যায়। তো ডেফিনেটলি এই প্রশ্নের উত্তরটা আমরা বুঝতে পেরেছি, এটি হবে। আমরা একটু সামনের দিকে যেতে চাই। আজকে কিন্তু সবগুলো টপিক নিয়ে আইডিয়া দিচ্ছি, সো স্পেসিফিক কোনো টপিক পড়ার সুযোগ কিন্তু নেই। আচ্ছা, আমরা এইখানে যদি খেয়াল করি, এখানে লেখা রয়েছে একটি শব্দ দেখতে পাচ্ছি, দ্য সিনোনিম। আমি বলেছিলাম মেমোরাইজ পার্ট থেকে ভোকাবুলারি, দ্যাট মিন্স সিনোনিম একদম আসতে পারে। স্পেকটাকুলার রয়েছে, এটার মানে হচ্ছে দর্শনীয় বা আকর্ষণীয় বোঝায়। সো ডেফিনেটলি আগলি মানে দর্শনীয় হবে না। স্পেশিয়াস মানেও দর্শনীয় না, জায়গা বহুল। বা হচ্ছে প্রজাতি বোঝায়। স্পেশিয়াল, স্পেশিয়াল যেটা আছে স্পেশিয়াল, এটার মানেও মানে ইয়া না, মানে দর্শনীয় বা আকর্ষণীয় না। সো ব্রেথ চেকিং যেটা রয়েছে, এটার মানে হচ্ছে দর্শনীয় বা আকর্ষণীয়। দর্শনীয় বা আকর্ষণীয়, এটার মানে হচ্ছে দর্শনীয় বা আকর্ষণীয়। দর্শনীয় বা আকর্ষণীয়। স্পেকটেকুলার মানেও যা দর্শনীয় বা আকর্ষণীয়। দর্শনীয় বা আকর্ষণীয়। আকর্ষণীয়। সো এই ব্রেথটেকিং এর মানেও তাই। সো আপনি যখন ভোকাবুলারি পড়বেন তখন এই স্পেশাল বা হচ্ছে স্পেশিয়াস বা হচ্ছে আগলি যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর মিনিং এমনিতে জেনে যাবেন। বিগত বছরের প্রশ্ন পড়লে আরো ভালো আপনার প্রিপারেশন হবে ভোকাবুলারি নিয়ে। সো বেসিক্যালি বিসিএস এর ভোকাবুলারি নিয়ে টেনশনের কিছু নেই, এখানে খুব সহজ কিছু ভোকাবুলারি আসে। সো আপনি এটা নিয়ে টেনশন করবেন না যে স্যার আমি তো ভোকাবুলারি মনে রাখতে পারি না, অমুক তমুক। আর স্পেলিং থেকে প্রশ্ন আসে, আমি বলেছিলাম স্পেলিং এর একটা শীট দিব বলেছিলাম। সো দেখেন স্পেলিং থেকে প্রশ্ন এসেছে। সো স্পেলিং থেকে যে প্রশ্নটা এসেছে, এইখানে বানানটা আমরা দেখবো যে কোনটি বানান সঠিক বানান। সো স্পেসিসের বানান, সরি সরি, এখানে কোনটি সঠিক বানান যেতে চাওয়া হয়েছে যে পিক দ্য কারেক্ট স্পেলিং স্পেল ওয়ার্ড, সঠিক উচ্চারণের যে শব্দটি বা সঠিক বানানের যে শব্দটি সেটি পিক করতে বলছে। So, প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই আপনারা সঠিক যে বানানটি সেটির উত্তরটি চুজ করবেন। কোনটি সঠিক উত্তর হবে ডেফিনেটলি আপনাদের কাছে জানতে চাই। আপনাদের কাছে কোনটি উত্তর মনে হচ্ছে আমি একটু দেখতে চাই, কার কার ধারণা আছে এই বিষয় নিয়ে। আহ কোথায় গেল আপনাদের উত্তর? ওকে, দ্য স্টুডেন্টস ডেফিনেটলি
উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওকে, যারা উত্তর দিচ্ছেন একটু দ্রুত উত্তর দিয়ে ফেলবেন, প্রিয় শিক্ষার্থী। একটু দ্রুত আনসার করবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনার উত্তর ভুল বা সঠিক সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি যে পার্টিসিপেট করেছেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখি আমাদের সঠিক উত্তর কোনটি। কনসেনশিয়াস যেটা আছে এইখানে, বিষয়টা হচ্ছে আমরা কনসাস লিখি না, কনসাস। এই যে কনসাস এসটা আছে, আমরা এইটা অনেকে ভুল করে ফেলি পরীক্ষার হলে। তো এই এসটা ভুল করার কারণে এই বানানটা অনেকের ভুল হয়। সো আপনি যদি এই এসটাকে মনে রাখেন এখানে, তাহলে আপনার এই বানানটা ভুল হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এই ছাড়া আর কোনো জায়গায় ভুল হওয়ার সুযোগ নেই। আর এখানে প্রত্যেকটাতে দেখেন ই আছে, সো ইতে আপনার ভুল হবে না। সো আপনি এখানে সাইলেন্ট এস অথবা আপনি ইটাকেও মনে রাখতে পারেন, তাহলে আপনার এই বানানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। সো স্পেলিং এ আমি একটা শিট দিব, আপনি টেনশন নিয়েন না আপনারা। সো ওই স্পেলিং এর শিট থেকে ইনশাল্লাহ আপনারা সব কমন পাবেন, এতটুকু বলতে পারি। এরপরে আমরা একটা দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম ওই যে লাস্ট পার্টে যেটা বলেছিলাম যে প্রশ্ন আসে, আহ, বিভিন্ন অংশ থেকে প্রশ্ন আসে। আমি একটু দেখাই আপনাদেরকে সিলেবাসটা। এইখান থেকে এই যে লাস্ট পার্টে বলেছিলাম নেম অফ পার্টস অফ প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশনে কোন অংশকে কি বলে, এটা থেকে প্রশ্ন আসে। তো সেই প্রশ্নটা নিশ্চয়ই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা লাস্ট যে প্রশ্নটা, সেই প্রশ্নটাতে চলে যেতে চাই। এই যে 15 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উত্তর কোনটা হবে। সো একটু জানাবেন যে an extra message added, ঠিক আছে? অতিরিক্ত একটা মেসেজ যুক্ত করা হয় at the end of a letter, একটা লেটারের শেষে। It's a sign is called dash. So এই যে after it's signed is called dash, এখানে ড্যাশ হবে। আচ্ছা, whatever, কোনটা বলা হয় আর কি এটাকে। সো প্রিয় শিক্ষার্থী, ডেফিনেটলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের উত্তরের আশায় রয়েছে, ডেফিনেটলি উত্তর দিবেন। যেটাকে কি বলে, এটাকে সাবস্ক্রিপ্ট বলে নাকি সুপারস্ক্রিপ্ট বলে, না কোরিয়েন্ডাম বলে, নাকি হচ্ছে পোস্টস্ক্রিপ্ট বলে, কোনটা হবে? ইনফিনিক্স, আপনার নামটা লিখবেন। আপনি সঠিক উত্তর দিচ্ছেন, কিন্তু আপনার নামটা জানতে পারলে আরো বেশি ভালো লাগতো। ডেফিনেটলি। ওকে। ওকে, না 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 না, এটাকে বলা হয় পোস্ট স্ক্রিপ্ট, এটাকে বলা হয় পোস্ট স্ক্রিপ্ট। মনে করেন যে আপনি লেখাটাকে শেষ করে মানে লেটারের শেষে ইতি তোমার অমুক তমুক বলে লিখলেন যে আই উইল টক উইথ ইউ লেটার, আমি তোমার সাথে পরে কথা বলবো। বা শেষে প্রিয়তমাকে লিখলেন যে আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, এটা বলার পরেও বা একটা সাইন দিয়ে দিলেন, এইটাকে বলা হয় পোস্ট স্ক্রিপ্ট, ঠিক আছে? সো আমরা কোন অংশটাকে কি বলে সেটা আমরা জানবো, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আমরা বাকি 15টা, আপনারা নিশ্চয়ই জানেন যে বিসিএস এ ল্যাঙ্গুয়েজে, দ্যাট মিনস গ্রামারের 15টা ইয়া থাকে, পার্ট 15 ইয়া থাকে, মানে 15টা প্রশ্ন থাকে গ্রামার থেকে। সো ডেফিনেটলি 15টা প্রশ্ন আমরা পড়ে ফেললাম। আমরা একটু সামনের দিকে যাব। আমরা এইখানে দেখতে পাচ্ছি যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাভেলরি। সো এটি কোন নাউন, এটাকে হচ্ছে বলা হচ্ছে সৈন্য দল, হ্যাঁ। এটার অর্থ হচ্ছে সৈন্য দল বা সেনা দল বলতে পারেন, আমরা সৈন্য দল বললে বেশি ভালো শোনাবে, সৈন্য দল বলতে পারেন, ঠিক আছে? সেটি কোন নাউন হবে? প্রপার নাউন তো আমরা জানি যে একটা একক নাম বোঝায়, একক নাম বোঝায়। কমন নাউন হচ্ছে এক জাতীয় নাম বোঝায়, এক জাতীয়। আর কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি বা দলগত নাম বোঝায়, সমষ্টি বা দলগত নাম বোঝায়, দলগত নাম। আর অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমরা জানি যে যা ধরা ছোঁয়া যায় না এমন নাম বোঝায়। ধরা ধরা ছোঁয়া যায় না এমন নাম বোঝায়, যায় না এমন নাম বোঝায়। সো প্রিয় শিক্ষার্থী, ডেফিনেটলি উত্তরটি হবে দলগত, যেহেতু নাম বোঝাচ্ছে শূন্য দল। সো ডেফিনেটলি একটি কালেকটিভ নাউন হবে। আমরা একটু সামনের দিকে যেতে চাই। এই প্রশ্নটি দেখেন, ডিটারমিনার থেকে একটি প্রশ্ন এসেছে। আমরা এখানে ডিটারমিনার টপিকটা কিন্তু দেখেছিলাম সিলেবাসে, আমি একটু দেখাতে চাই আপনাদেরকে ডিটারমিনার টপিকটি সিলেবাসে আসলে ছিল কিনা, সেটা আপনাদেরকে দেখে আসতে চাই। আমি এখন মিল দেখাবো একটা একটা করে। প্রথমে আমরা নাউনের একটা প্রশ্ন পেয়েছি, রাইট? সিলেবাসে আমরা নাউনকে পেয়েছিলাম কিনা তার প্রমাণটা আমরা দেখে আসি, দেন আমরা আবার ফিরে আসবো।
আমরা এই যে সিলেবাসে আমরা নাউন টপিকটা দেখেছিলাম, এই যে নাউন থেকে প্রশ্ন এসেছে, রাইট? আচ্ছা, এরপরে সিলেবাসে আমরা ডিটারমিনার পেয়েছিলাম, এই যে ডিটারমিনার থেকে প্রশ্ন এসেছে বলেছিলাম, এখান থেকে দুইটি প্রশ্ন আসে। সো ইউ শুড বি স্যাটিসফাইড দ্যাট যে স্যার সিলেবাসের এই টপিকতে প্রশ্ন আসে, আমরা সিলেবাস টিলেবাস কিছু দেখি না, আমরা শুধু বই একটা কিনি আর প্রথম থেকে পড়াশোনা শুরু করি। এবং এটাও মাঝে মাঝে আমার প্রিয় শিক্ষার্থীরা অনেকেই পড়েন যে হাউ টু রিড দ্য বুক, কিভাবে এই বইটি পড়তে হবে, মানে বই কেমনে পড়তে হবে এটাও আমরা জানি না, বিষয়টা এরকম অনেকটা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্ন সলভে যাব, ডেফিনেটলি আপনাদের উত্তরগুলো আশা করব। এইখানে একটা সুন্দর জিনিস আছে, এই মানিটা হচ্ছে একটা নন কাউন্টেবল, অনেকে এটা মানতে চান না, এটা একটা নন কাউন্টেবল নাউন, ঠিক আছে? কারণ আমরা মানিকে টাকা মনে করি, ঠিক আছে? মানি হচ্ছে অর্থ সম্পদ, সবগুলো একসাথে বোঝাচ্ছে, দ্যাট মিনস এটা নন কাউন্টেবল নাউন। কিন্তু টাকা কাউন্টেবল, ডলার কাউন্টেবল, রুপি কাউন্টেবল, কিন্তু মানি নন কাউন্টেবল। এখন আপনারা জানেন কিনা, কাউন্টেবল নাউনের আগে কিছু ডিটারমিনার বসে, আবার নন কাউন্টেবল নাউনের আগে কিছু ডিটারমিনার বসে, নন কাউন্টেবল নাউনের আগে কিছু ডিটারমিনার বসে, ঠিক আছে? কারণ এই পাশে যদি ফিউ বসে, ওই পাশে বসে লিটিল, ঠিক আছে? এই পাশে যদি এ ফিউ বসে, তাহলে ওই পাশে বসে এ লিটিল, ঠিক আছে? এ লিটিল। এ পাশে যদি মেনি বসে, তাহলে ওই পাশে মাছ বসে, ঠিক আছে? এই পাশে যদি কোয়াইট ফিউ বসে, তাহলে ওই পাশে কয়টা লিটিল বসে, ঠিক আছে? তো আমরা যদি খেয়াল করি, মানে যেহেতু একটি নন কাউন্টেবল নাউন, মানে যেহেতু একটি নন কাউন্টেবল নাউন, এর সাথে ফিউ বসা সম্ভব না, এই ফিটাও বসা সম্ভব না, এখানে ম্যানি যেটা রয়েছে সেটাও বসা সম্ভব না। সো ডেফিনেটলি উত্তরটা কি হবে? লিটিল। খুব সহজে এই বিষয়গুলো উত্তর করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম ডিটারমিনার থেকে প্রশ্ন এসেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি এটিও কিন্তু পার্টস অফ স্পিচ থেকে, পার্টস অফ স্পিচ থেকে, এটিও কিন্তু পার্টস অফ স্পিচ থেকে। খেয়াল করেন, লেখা আছে জাফর হ্যাড গিভেন মি টু। মনে রাখবেন যে ডিটারমিনারটা থাকে, যে ডিটারমিনার, ডিটারমিনার, এই ডিটারমিনারটা যদি প্লুরাল হয়, ডিটারমিনারটা যদি কি হয়? প্লুরাল হয়, তাহলে এরপরে যে নাউনটা থাকে, সেই নাউনটাও কিন্তু প্লুরাল হয়। এবং এরপরে প্রিপজিশনের পরেও যে নাউনটা থাকে, সেই নাউনটাও কিন্তু প্লুরাল হয়, সেই নাউনটাও কি হয়? প্লুরাল হয়। তো আমরা যদি খেয়াল করি, যেমন ওয়ান, ওয়ান কাইন্ড, এক প্রকার, ওয়ান কাইন্ড অফ বুক। খেয়াল করেছেন আপনারা যে এইখানে ওয়ানটা সিঙ্গুলার, কাইন্ডটা সিঙ্গুলার, এটাও কিন্তু সিঙ্গুলার। কিন্তু এই যে ডিটারমিনার সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, এই পাশে নাউনটা সিঙ্গুলার, আবার ডিটারমিনার প্লুরাল, এই পাশে নাউন প্লুরাল, এই পাশে নাউনটা প্লুরাল। খেয়াল করবেন, আমি যদি এখানে লিখতাম টু, তাহলে কিন্তু এখানে আর কাইন্ড হতো না, তখন হয়ে যেত টু কাইন্ডস। ওই পাশে তখন আর বুক হইতো না, ওই পাশে তখন হয়ে যেত বুকস, রাইট? ঠিক আমরা যদি এখানে বলি ওয়ান, ওয়ান, ওয়ান টাইপ, one type of letter, one type of letter। কিন্তু আমি যদি এখানে লিখি থ্রি, থ্রি, তখন হয়ে যাবে কিন্তু types of letters, ঠিক আছে? বিষয়টা বুঝতে পেরেছেন যে সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, প্লুরাল প্লুরাল প্লুরাল। সো আমরা যদি খেয়াল করি এখানে টু আছে, তাহলে টু পেয়ার হবে, এই যে পেয়ার হবে না, পেয়ার হবে না, পেয়ারস হবে, রাইট? আর এবার যদি পেয়ারস আছে, তাহলে ওই পাশে জিন হবে না, জিন হবে না, জিন্স হবে। সো উত্তরটা কিন্তু অবশ্যই অবশ্যই ডি হবে, প্রিয় শিক্ষার্থী। সো আমরা আরেকটু সামনের দিকে যাই, এটাও কিন্তু ডিটারমিনেট নাউন এর একটা কম্বিনেশনের প্রশ্ন, পার্টস অফ স্পিচেরই প্রশ্ন। আমরা যদি আরেকটু সামনে যাই, দেখেন আবারও সেই জিরান পার্টিসিপল, আমি কিন্তু বারবার দেখিয়েছি, আবারও দেখাচ্ছি, সেই যে জিরান পার্টিসিপল থেকে প্রশ্ন এসেছে, খেয়াল করেন। লেখা রয়েছে হি কমপ্লিটেড ম্যারিং হিজ কাজিন, সে তার কাজিনকে, চাচাতো ভাইকে বা বোনকে বিয়ে করা শেষ করেছে। সো এখানে কি শেষ করেছে? বিয়ে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। নাউন কিসের কাজ? নাউন মানে ভার্ব প্লাস আইএনজি যদি নাউন হয়, তাকে আমরা কি বলি? জরান বলি। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন ডি, বি, জরান। শেষ। সো জরান পার্টিসিপল থেকে যে প্রশ্ন আসে, সেটা একটা প্রমাণ আমরা সিলেবাসের সাথে মিল রেখে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করে দেখলাম। এবার আমরা 5 নাম্বার যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখানে খেয়াল করেন, প্রশ্ন এসেছে দিস ইজ দ্য বুক আই লস্ট। এই লস্ট সাবজেক্ট আছে এবং ভার্ব আছে। সাবজেক্ট ভার্ব যেখানে থাকে সেটাকে আমরা বলি ক্লজ। কি বলি? ক্লজ। সো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশনে লেখা আছে ক্লজ, রাইট? সো আপনার কাছে জিজ্ঞাসা করছে আই লস্ট, এটি কোন ক্লজ? খুব সহজ একটা উদাহরণ আপনাকে শেখাই। মনে রাখবেন, নাউনের পরের ক্লজটি সবসময়, নাউনের পরের ক্লজটি, নাউন এর পরের ক্লজটি
পরের ক্লজটি অ্যাডজেক্টিভ ক্লজ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ ক্লজ। নাউনের পরের ক্লজটি অ্যাডজেক্টিভ ক্লজ হয়। আবার বলছি, নাউনের পরের ক্লজটি অ্যাডজেক্টিভ ক্লজ হয়। আপনি কিছুক্ষণ আগে পড়েছিলেন, মনে আছে যে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন হয়, তার মানে দা বুকটা আপনার কি? নাউন। এবার আপনাকে কি বললাম? নাউনের পরে যে ক্লজটি আছে বা নাউনের পরে যে সেন্টেন্সটি আছে, অনেকে ক্লজ বললে হয়তো বুঝতে কষ্ট হয়, সেটি হয় অ্যাডজেক্টিভ ক্লজ। শেষ। আমার অ্যাডজেক্টিভ ক্লজে আর কোনো রুলস নেই। ঠিক আছে? তো ডেফিনেটলি খ নাম্বারটা উত্তর হবে। আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই। আমরা 6 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী আপনারা অংশগ্রহণ করবেন। 6 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ফ্রেজ। আপনাকে বলেছিলাম যে একটা অংশকে আন্ডারলাইন করে আপনার কাছে জানতে চাইতে পারে সেটা কোন ফ্রেজ, অথবা আইডিয়মস এন্ড ফ্রেজ আসতে পারে পরীক্ষায়, রাইট? সো এখানে আপনাকে জানতে চাওয়া হয়েছে কোন ফ্রেজ হবে। খুব সহজ একটা জিনিস শেখাই। আপনার যে ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব থাকে, সেই ফাইনাইট ভার্বের পরে প্রিপজিশন দিয়ে যে অংশটি শুরু হয়, সেটিকে আমরা ছোটবেলায় কি বলতাম? এক্সটেনশন বলতাম। মনে রাখবেন, এই এক্সটেনশন বলে কিছু নেই। যা আছে সবই হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। যা আছে সবই সাধারণত কি হয়? অ্যাডভার্ব ফ্রেজ। কি বললাম? যা আছে তা সাধারণত কি হবে? অ্যাডভার্ব ফ্রেজ। এটা নাউন ফ্রেজ হবে না, কারণ এটা অবজেক্ট না। এটা ইনফিনিটিভ ফ্রেজ হবে না, কারণ এটা টু প্লাস ভার্ব নেই। এটা অ্যাডভার্বিয়াল অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে না। অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে গেলে তার একটা নাউন থাকতে হয়। কি থাকতে হয়? নাউন থাকতে হয়, বা সাবজেক্টিভ প্রোনাউন থাকতে হয়। সেটাও নেই। দেখেন, এর আগে কোনো নাউন নেই, এর আগে কি আছে? ভার্ব আছে, ওয়ার্ড। সো ডেফিনেটলি কোনোভাবে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজও হতে পারে না। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন ডি, দ্যাট ইজ অ্যান অ্যাডভার্ব ফ্রেজ। শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা ফ্রেজের ক্লাসে আরো বেশি ক্লিয়ার হওয়ার চেষ্টা করব এই বিষয়গুলো। আমরা কিন্তু আজকে একটা ওভারঅল ধারণা নেওয়ার চেষ্টা করছি। সো আপনি ধারণা নেওয়ার চেষ্টা করেন, সবকিছু না বুঝলেও চলবে। শিক্ষার্থী আসেন, আমরা 7 নম্বর প্রশ্নটা একটু দেখি। এইখানে আমি বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে প্রশ্ন আসবে, বলেছিলাম কিনা? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে যে প্রশ্ন আসবে, এখানে লেখেন, লেখা আছে দিস বুক, এই বইগুলো ড্যাশ মি, আমার, কারণ অধিকারে থাকা, এগুলো বোঝাতে আমরা ব্যবহার করি বিলং টু। কি ব্যবহার করি? বিলং টু। এখন খেয়াল করেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে, তাহলে তার ভার্বের সাথে এস বাই এস যুক্ত হতে পারছে না, তাই বিলংস টুটা হবে না, উত্তরটা হবে বিলং টু। অনেকেই মানে পড়ার সময় বলতে বলতে বিলংস টু বলতে থাকে, তো ওই সময় উত্তরটা কিন্তু এটা দিয়ে ফেলবে। এখানে একজনকে দেখতে পাচ্ছি, সে কিন্তু এই উত্তর দিয়ে ফেলছে, কিন্তু ও এটা খেয়াল করে না গ্রামাটিক্যাল রুলটা, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, কিন্তু এখানে তো সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে তো ভার্বের সাথে এস বাই এস যুক্ত হইতে পারবে না, তাহলে তো উত্তর বি হবে, উচ্চতর্ণটা উত্তর হইতে পারবে না। তো শিক্ষার্থী নিশ্চয়ই বুঝাতে পেরেছি। আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে যে প্রশ্ন আসে, সেটারও প্রমাণটা এখান থেকে পেয়ে গেলাম। আমরা আরো একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। লেখা রয়েছে এখানে, সেন্টেন্সটিকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। সো আমরা একটা সিম্পল সেন্টেন্স দেখতে পাচ্ছি, সেটাকে কমপ্লেক্স করতে বলা হচ্ছে। তো লেখা আছে আ রোলিং স্টোন গ্যাদার নো মচ। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যে বাদ দিয়ে কিন্তু কম্পাউন্ড করা হয়। সো আমাদের কম্পাউন্ড করতে বলেনি, এটা বাদ। বাদ দিয়ে কিন্তু কম্পাউন্ড করতে বলা হয়, আমাদেরকে কম্পাউন্ড করতে বলেনি, এটা বাদ। আমাকে করতে বলছে কি? কমপ্লেক্স। দেখেন, আমরা দুইটা অপশন কিন্তু বাদ গেছে। এখন আপনি দুইটা অপশনের মধ্যে চিন্তা করছেন, এবার একটু চিন্তা করেন তো, সিম্পল সেন্টেন্স আর একটা হচ্ছে কি? কমপ্লেক্স সেন্টেন্স। খুব সহজে মনে রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সে কিন্তু আমার ভার্ব থাকে একটা। কয়টা? একটা। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আমার ভার্ব থাকে কয়টা? দুইটা। ফাইনাইট ভার্বের কথা বলছি। তো খেয়াল করেন, এইখানে কয়টা ভার্ব আছে? এ স্টোন ইজ, দ্যাট ইজ, রোলিং গ্যাদার নো মস। আবার এখানে আরেকটা ভার্ব আছে গ্যাদার্স। আবার এখানে খেয়াল করেন, আ স্টোন রোলিং হুইচ ইজ গ্যাদার নো মস। কোনটি উত্তর হবে? সাধারণত যে বস্তুর ক্ষেত্রে আমরা দ্যাটের পরিবর্তে হুইজ ব্যবহার করে থাকি। এবার একটু খেয়াল করেন, যে পাথরটি, পাথরটি দ্যাট ইজ রোলিং, এটা না বলে আমরা কি বলবো? স্টোন রোলিং, যে পাথরটি ঘুরতেছে বা ঘুরন্ত পাথরটি, হুইচ গ্যাদার নো মস, মানে ঘোরা পাথর বা চলন্ত যে পাথরগুলো, সেগুলোতে শ্যাওলা জন্মায় না, বিষয়টা হচ্ছে তাই। সো ডেফিনেটলি উত্তর হিসেবে আমরা গ্রহণ করছি ডি কে। এ কে নিচ্ছি না, কারণ অর্থগতভাবে তা সঠিক নয়। আমরা বাক্যের পরিবর্তন ঘটাবো, ট্রান্সফরমেশন করব, কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটাতে পারবো না। আমরা হয়তো কমপ্লেক্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই বিষয় নিয়ে আরো বেশি কথা বলতে পারবো ইনশাআল্লাহ। সো প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি আরেকটু সামনে। আমরা আরেকটু কয়েক সেকেন্ড একটু লেট করতে চাই, আপনাদের অনুমতি নিয়েই লেট করতে চাই প্রিয় শিক্ষার্থী। ডেফিনেটলি আহ আপনারা বিচলিত হবেন না নিশ্চয়ই, আমাকে একটু সময় দিবেন নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী।
আমার মনে হয় একটা বিরতিতে গেলে খুব খারাপ হইতো না, লং টার্ম একটা ক্লাস হচ্ছে। যাই হোক, আমরা আবার শুরু করি। আচ্ছা, তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা 9 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী। 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে, লেখা রয়েছে a string of pearls was not so bright as her teeth। ঠিক আছে, দাঁতের সাথে তুলনা করা হচ্ছে হচ্ছে হীরাকে। তো একটু খেয়াল করবেন, আমরা যদি এইখানে দেখি প্রশ্নটি, এখানে দেন আছে, এখানে দেন আছে, এখানে দেন আছে, এখানে দেন আছে, তার মানে এটি কম্পারেটিভ করতে বলা হচ্ছে। কি করতে বলা হচ্ছে? কম্পারেটিভ। এটা আপনার প্রশ্ন দেখে বুঝতে হবে, প্রশ্নে কিন্তু লেখা নেই। আর এইখানে যেটা আছে অ্যাজ ডটার, সো ডটার অ্যাজ, সো এই যে সো ডটার অ্যাজ বা অ্যাজ ডটার অ্যাজ, এটা কিন্তু আমাদের হচ্ছে পজিটিভ ডিগ্রিতে থাকে, পজিটিভ ডিগ্রিতে। সো আমরা যে বলেছিলাম ডিগ্রি থেকে প্রশ্ন আসে, সিলেবাসের ডিগ্রি ছিল, ডিগ্রি থেকে যে প্রশ্ন এসেছে তার প্রমাণটাও নিশ্চয়ই আপনি পেয়েছেন। তো একটু খেয়াল করেন, কম্পারেটিভ ডিগ্রি করতে বলা হয়েছে। কম্পারেটিভ ডিগ্রিগুলো আমরা দেখব। আপনারা নিশ্চয়ই জানেন যে কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে দ্যানের অবস্থান থাকে এবং যে অ্যাডজেক্টিভটা থাকে সেই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা বসাতে হয়, এতটুকু মনে হয় সবাই জানার কথা। কম্পারেটিভ ফর্মটা বসাতে হয়, না জানলেও সমস্যা নেই, আমরা ডিগ্রি ক্লাসে এগুলো আরো বেশি আলোচনা করবো ইনশাল্লাহ। তো বেশিরভাগ খেয়াল করেন, আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের অ্যাডজেক্টিভটা হচ্ছে ব্রাইট, এটা একটা অ্যাডজেক্টিভ, এবং আমি কম্পারেটিভ যখন করব তখন এই ব্রাইটের কম্পারেটিভ ফর্মটা লাগবে ব্রাইটার, ব্রাইটার। আর এর সুপারলেটিভ ফর্মটা জানেন তো, ব্রাইটেস্ট, রাইট? সো আমার ব্রাইটেস্টটা লাগবে না, ব্রাইটারটা লাগবে, কারণ আমার কম্পারেটিভ ফর্ম লাগবে। আমরা যদি খেয়াল করি এইখানে, যদি খেয়াল করে লেখা আছে স্ট্রিং অফ ফলস অজ ব্রাইটার দ্যান হার টিথ, একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। আবার এখানে দেখতে পাচ্ছি এ স্ট্রিং অফ ফলস ওয়ার ভেরি ব্রাইট, এই যে ব্রাইট দিয়ে সেটা হবে না, কারণ শুধু অ্যাডজেক্টিভ লিখে দেওয়া যাবে না, এটা কম্পারেটিভ করতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে মোর ব্রাইট লেখা আছে। কি লেখা আছে? মোর ব্রাইটার। মনে রাখবেন, আমরা একের অধিক সিলেবল বিশিষ্ট শব্দের সাথে মোর যুক্ত করি। যেমন আমরা যদি বলি বিউটিফুল, বিউটিফুল তো একের অধিক সিলেবল যুক্ত, সেক্ষেত্রে আমরা বিউটিফুল আর না বলে কি বলি? মোর বিউটিফুল, রাইট? কিন্তু যেখানে অলরেডি আপনি ইয়ার যোগ করেছেন, ইএসটি যোগ করেছেন, সেখানে আর মোর মোস্ট যোগ করতে পারবেন না, এটা কম্পারেটিভের নিয়ম, সুপারলেটিভের নিয়ম। ঠিক আছে, সো আমরা এটিকেও বাদ দিলাম, এটিকেও বাদ দিলাম, আমার হাতে এখনো এ আছে, এখনো ডি আছে। এবার একটু খেয়াল করেন তো, আমরা এইখানে যখন কম্পারেটিভ করি তখন তার যে অবজেক্টটা আছে, মানে এই অ্যাজ ডট অ্যাজ, সো ডট অ্যাজ এর অংশের পরের যে অংশটা রয়েছে সেই অংশটাকে শুরুতে নিয়ে আসি। তাহলে এইখানে তো সেটা করা হয়নি, সো আমরা এটাকে বাদ দিব। এবার একটু খেয়াল করেন, হাউ টিথ, তার দাঁত, দাঁতগুলো, মানে টুথ, টিথ প্লুরাল, হ্যাঁ, ওয়ার ব্রাইটার, খুব বেশি উজ্জ্বল ছিল দেন আ স্ট্রিং অফ পার্লস, মানে পার্লস মানে হচ্ছে হীরার থেকে আর কি। সো শিক্ষার্থী ডেফিনেটলি উত্তর হিসেবে আমরা গ্রহণ করছি ডিটাকে, অন্যটাকে গ্রহণ করছি না। শিক্ষার্থী আমরা 9 নম্বরের পর 10 নম্বর প্রশ্নে চলে যেতে চাই। 10 নম্বর প্রশ্নে একটা ন্যারেশন থেকে প্রশ্ন এসেছে, ন্যারেশনের প্রশ্ন এসেছে প্রিয় শিক্ষার্থী, ন্যারেশন থেকে, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন থাকে। তো প্রিয় শিক্ষার্থী, হ্যাড বেটার থাকলে ন্যারেশন করার সময় আনতে হয় অ্যাডভাইস। কি আনতে হয়? অ্যাডভাইস, এটা মাথায় রাখতে হবে। হ্যাড বেটার মানে হচ্ছে উপদেশ দেওয়া বোঝায়, হ্যাড বেটার দিয়ে উপদেশ বোঝায়, উপদেশ বোঝায়, ঠিক আছে? মানে ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, তোমার বরং একটা ডাক্তারকে দেখানো উচিত। এখন উপদেশ দিলাম, আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। আর যখন এখানে অ্যাডভাইস ব্যবহার করা হয় তখন যে ভার্বটা থাকে মডালের পরে, ওই হ্যাড বেটারের পরে, তখন সেটা টু প্লাস ভার্ব ওয়ান করা হয়। তার মানে এখানে টু সি করতে হবে, রাইট? টু সি করতে হবে। So, আমরা একটু দেখার চেষ্টা করি যে হ্যাড বেটার আছে কোনটাতে, অ্যাডভাইসড আছে, এটাতে অ্যাডভাইস নেই, এটাতে অ্যাডভাইস নাই, এটাতে অ্যাডভাইসড আছে, এটাতে অ্যাডভাইসড আছে। এবার একটু খেয়াল করি, অ্যাডভাইস থাকার পরে এখানে আবার দ্যাট আনা হয়েছে, সেটা তো আনার কথা না। বলা হয়েছে যে অ্যাডভাইটার থাকলে অ্যাডভাইস জানতে হবে এবং টু প্লাস ভার্ব আনতে হবে। সো উত্তর হবে টু সি, ডাক্তার উত্তর হবে অপশন এ। তো শিক্ষার্থী, ন্যারেশনে এই ক্লাসগুলো, এই বিষয়গুলো আমরা আরো বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আজকের ক্লাসে আমরা চেষ্টা করছি কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসে সেটিকে আইডেন্টিফাই করা, অ্যানালাইসিস করা। তো শিক্ষার্থী, 11 নম্বরটি প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি দেখবেন, লেখা রয়েছে হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েট নিয়ে মানে কি? উদ্যোগ নেওয়া, উদ্যোক্তা। সো আপনারা দেখবেন যে বিভিন্ন মাঝারি শিল্প, এসএমই যে প্রতিষ্ঠানগুলো আছে, দেখবেন যে লেখা থাকে অমুক এন্টারপ্রাইজ, তমুক এন্টারপ্রাইজ। তো এন্টারপ্রাইজ মানে কি? এন্টারপ্রাইজ মানে তো উদ্যোগ বা উদ্যোক্তা। সো প্রিয় শিক্ষার্থী, ডেফিনেটলি উত্তরটা হবে সিনোনিম হিসেবে আমরা গ্রহণ করব ইনিশিয়েটিভ, সিনোনিম হিসেবে এন্টারপ্রাইজ কে। অন্যগুলো আমাদের দরকার নেই, অ্যাপাথি, উদাসীন বা ইন্ডোলেন্স, অলস, এটা দরকার নেই, অ্যাক্টিভিটিও দরকার নেই। প্রিয় শিক্ষার্থী, আমরা পরেরটায় চলে যাব। প্রিয় শিক্ষার্থী, 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে,
এখানে আমাদের কাছে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে ম্যানেসিং মানে কি হবে। এটা মানে তো খুবই সহজ, এটা মানে হচ্ছে ভীতিকর, আতঙ্ক। ঠিক আছে, তো ভীতিকর প্রশ্নের উত্তরটা কি হবে? ডেফিনেটলি ইনকারেজিং মানে উৎসাহ দেওয়া তো হবে না, প্রমিজিংও হবে না। সো ডেফিনেটলি অ্যালার্মিং হবে, কারণ অ্যালার্মিং মানে হচ্ছে ভীতিকর বা ভয়ঙ্কর। তো শিক্ষার্থী অনেকেই উত্তর দিচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য। আমরা চলে যেতে চাই পরবর্তী প্রশ্নে। আমরা 12 নম্বর প্রশ্ন শেষ করেছি, আমরা একটু সামনের দিকে যেতে চাই। তার মানে আমরা সিনোনিম থেকে কিন্তু পর্যাপ্ত প্রশ্ন পাচ্ছি, এবার কিন্তু অ্যান্টোনিম থেকেও একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন কিনা ভিলিফাই মানে হচ্ছে নিন্দা করা, এটা মানে হচ্ছে নিন্দা করা। সো নিন্দা করা যদি এটা হয়, তাহলে আমরা ফেসবুকে একটা কাজ অনেকেই করি, বা প্রশংসা করি অনেকের। সো নিন্দা করার বিপরীতটা অ্যান্টোনিমটা হবে হচ্ছে ডেফিনেটলি কোনটা উত্তর হবে। আপনারা যদি একটু লিখতেন, আপনাদের উত্তরগুলো দেখতে চাই। পরবর্তীতে যারা রেকর্ড দেখবেন তারাও নিশ্চয়ই সেগুলো লেখার চেষ্টা করবেন। সো ডেফিনেটলি উত্তরটা লিখবেন প্রিয় শিক্ষার্থী। ভিলিফাই যদি নিন্দা করা হয়, এটার উত্তরটা কি হবে? ডেফিনেটলি কমেন্ট হবে, যার অর্থ হচ্ছে প্রশংসা করা, প্রশংসা করা। সো ডেফিনেটলি উত্তরটা হবে এ। আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই, এটি একটি মুখস্থ মেমোরাইজ পার্টের প্রশ্ন। একটা অ্যানালজির প্রশ্ন আমরা বিসিএস এ দেখতে পাচ্ছি, অ্যানালজি। ঠিক আছে, তো অ্যানালজি থেকে যে প্রশ্ন আসতে পারে, সো এটাও আমাদের খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে বোটানি, উদ্ভিদ নিয়ে যারা পড়াশোনা করে, বলছে বোটানি ইজ টু প্লান্টস, মানে উদ্ভিদ নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বোটানি, সেই সাবজেক্টকে বলা হচ্ছে বোটানি, রাইট? তাহলে জুওলজি কোনটার সাথে মিল হবে? তাহলে জুওলজি কিসের সাথে হবে? ডেফিনেটলি যারা পড়াশোনা করেছেন সায়েন্সে তাদের ক্ষেত্রে এটা প্রশ্নটা খুবই ইজি, ডেফিনেটলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ডেফিনেটলি জুওলজি হচ্ছে এনিম্যাল নিয়ে বিষয় আর কি, অ্যানিমেলের বিষয়, পশু পাখি নিয়ে। সো এই একটা অ্যানালজি থেকে প্রশ্ন দেখলাম, এই ছিল বিষয় আর কি। মোটামুটি আমরা একটা লং অ্যানালাইসিস ক্লাস করে ফেললাম। আমরা এরপরে হয়তো ফাউন্ডেশন টাইপের ক্লাসও করব, এবং আমরা ডে বাই ডে আস্তে আস্তে আমরা চেষ্টা করব হচ্ছে কিভাবে টপিক ওয়াইজ ভালো করা যায় সেসব বিষয় নিয়েও কথাবার্তা বলবো হয়তো। তো প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন এখন, চাইলে আপনারা কিন্তু কথা বলতে পারেন। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, আপনারা এখন যদি চান কথা বলতে, তাহলে কথা বলতে পারেন। আমি চাই যে আপনাদের সাথে কথা বলতে। আপনাদের যদি সুযোগ থাকে ডেফিনেটলি, বা প্রশ্ন থাকে ডেফিনেটলি আমাকে জানাবেন। আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে একটি ক্লাস কন্ডাক্ট করলাম। 1.5 ঘন্টা ধরে আমি একাই কথা বললাম। এখন যদি আপনারা কিছু প্রশ্ন করেন, কথা বলেন, বা কোথায় বুঝতে পারেননি, বা কোথায় আপনাদের জিজ্ঞাসা আছে যে স্যার গ্রামার পার্টে বা এই অংশে ল্যাঙ্গুয়েজ পার্টে আরো কিছু যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে আর কি, সো সেগুলো নিশ্চয়ই করবেন। সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো, যথাসাধ্য চেষ্টা করব। এবং পরবর্তীতে আমি লিটারেচার নিয়েও আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং লিটারেচার কত সহজভাবে পড়া যায় সেটাও আমরা জানবো। তো প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে কথা বলার সুযোগ দিতে নিশ্চয়ই কথা বলবেন স্যার। এখন আপনারা কথা বললে আমি শুনতে পাবো। প্রিয় শিক্ষার্থী কে যেন কথা বলেছিলেন একজন, প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আমি জি, হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার ফাইনাল ইয়ারে। জি জি। স্যার আমার হচ্ছে মেইন বিষয় হচ্ছে আমি স্যার আমি জানতে চাচ্ছি যে, স্যার রিটেনে স্যার প্রিলি থেকে কি করে স্যার মানে প্রিপারেশন নেওয়া সম্ভব স্যার? রিটেনের প্রিপারেশন বিসিএস এর ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ডস অন হচ্ছে পেপার বেসড। ঠিক আছে, আপনি যদি পেপার বেসড পড়াশোনা করেন, মানে পত্রিকার কথা বলছি, ইংলিশ পেপার বেসড পড়াশোনা গুলো করেন, তাহলে আপনি রিটেনে ভালো করবেন। বেসিক্যালি কম্প্রিহেনশন সলভিং করতে আসে, আপনার এসে রাইটিং আসে, ট্রান্সলেশন আসে, আপনার হচ্ছে গ্যাপ পূরণ করা আসে, এই ধরনের সেন্টেন্স মেকিং আসে। সো এগুলো আপনি ভালো করতে পারবেন যদি আপনি পেপার বেসড পড়াশোনা করেন। আমার কথা বুঝেছেন কিনা? সো বিসিএস এর ইংলিশ রিটেন ভালো করতে গেলে আপনাকে পেপার বেস পড়াশোনা করতে হবে, এবং আপনি প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন সলভ করলে আরো বেশি ভালো আইডিয়া পাবেন। স্যার বুঝতে পেরেছেন নিশ্চয়ই? জি স্যার, আমরা কি স্যার মানে আপনার ক্লাস করে কি স্যার রিটেন এখান থেকে স্যার রিভিশন নিতে পারবো? ডেফিনেটলি রিটেন যদি আমাকে দেওয়া হয়, আমি তো অবশ্যই রিটেন ক্লাস নিব। তখন আপনি এটা প্রিপারেশন হয়ে যাবে, কিন্তু পিলি ক্লাস থেকে কখনো রিটেনের প্রিপারেশন হয় না, যেটা সেম না স্যার। বিষয়টা বুঝতে পেরেছি? জি স্যার, জি স্যার, ধন্যবাদ প্রিলি স্যার। আর রিটেন সম্পূর্ণ আলাদা। এমসিকিউ বেসড এখানেটার সাথে ওটার কোনো মিল নেই আসলে। তবে এখানকার গ্রামেটিক্যাল বেসটা যদি আমাদের ভালো হয়, তাহলে রিটেনে সেটা কিছুটা হেল্পফুল হয়। কারণ আমি যদি সাবজেক্ট এগ্রিমেন্টটা না বুঝি, আমি যদি টেন্স না বুঝি, আমি যদি ক্লজ ফ্রেজ না চিনি, তাহলে তো আমার সেন্টেন্স মেকিং গুলো ভালো হবে না, বা আমার এসে রাইটিং ভালো হবে না, আমার ফ্রি হ্যান্ড রাইটিং ভালো হবে না। So, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা ডেফিনেটলি আমাকে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।
শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই জানাবেন আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, তো আমি ধরে নিচ্ছি আপনাদের কোনো প্রশ্ন নেই। তবে যাওয়ার আগে একটু বলে দিতে চাই, বিসিএস প্রিপারেশন নিতে গেলে আমি প্রথমে বলবো আপনি প্রশ্ন অ্যানালাইসিস করেন, সিলেবাস সম্পর্কে জানার চেষ্টা করেন, একটা সিলেবাস অনলাইন থেকে ডাউনলোড করেন, এখনই আপনি গুগল করেন, গুগল ডাউনলোড করেন লাস্ট 51তম বিসিএস 50তম বিসিএস এর আপনি ইয়া করেন, প্রশ্ন ডাউনলোড করেন 50তম বিসিএস এর, ডাউনলোড করে দেখেন আপনি 46তম বিসিএস এর যে প্রশ্ন আছে বা সিলেবাস আছে ডাউনলোড করেন। সিলেবাসের সাথে আপনি প্রত্যেকটা টপিক ধরে ধরে, যেমন আজকে আপনি 15 মার্কের বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্টের একটা ভালো ধারণা পেয়েছেন যে কোথা থেকে প্রশ্ন আসে। এরপর আপনি লিটারেচারের একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিব। এরপরে আপনি ম্যাথের একটা ধারণা নেন, আপনি জিকে কোথা থেকে আসে, কোন কোন টপিক গুলো পড়তে হয়। আপনি একটা বই কিনে, একটা মোটা একটা বই কিনলেন, বাজারে প্রচুর অনেক মোটা মোটা বই আছে, সেটা কিনলেন এবং পড়ে বারবারই হতাশ হইলেন যে এত বড় বই কবে শেষ করবো আর কবে ক্যাডার হবো। হতাশ হওয়ার একদমই কিছু নেই। আপনি যদি একটু ট্রিকি ওয়েতে পড়াশোনা করেন তাহলে দেখবেন বিষয়গুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ট্রিকি ওয়েতে না আছে, বই কিনলেন আর প্রথম থেকে শুরু করলেন, তাহলে এটা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে স্যার। তো আমার সবার কাছে বিশেষ অনুরোধ থাকবে, আগে প্রথমে সিলেবাস সম্পর্কে ধারণা নেন, এরপরে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেন। আমার ইয়া থাকবে, যাদের হাতে সময় আছে পরামর্শ থাকবে, যাদের হাতে সময় আছে তারা দশম বিসিএস থেকে লাস্ট বিসিএস পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যা সহ পড়বেন। এই ধরনের অনেক প্রশ্ন ব্যাংক পাওয়া যায়। সো আপনারা সেগুলো কালেক্ট করবেন, সেই প্রশ্নগুলো পড়বেন, পড়ার পরে আপনি অসাধারণ একটা আইডিয়া পাবেন। এই সিলেবাস, বিগত বছর প্রশ্ন, এরপরে আপনি পড়াশোনা শুরু করেন। আপনি বাংলা পড়ছেন, আপনি দেখেন যখন টপিকটা পড়তেছেন তখন আমার মনে হবে ও এই জায়গা থেকে তো প্রশ্ন আসে, কাজী নজরুল থেকে তো প্রশ্ন আসে, এই রবীন্দ্রনাথ থেকে তো প্রশ্ন আসে, এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে প্রশ্ন আসে, এই মধ্যযুগের এই অংশটা থেকে প্রশ্ন আসে, এই জিকের দেখা যাচ্ছে প্রণালী থেকে প্রশ্ন আসে, জিকের হচ্ছে প্রশ্ন আছে সংস্থা থেকে, বিভিন্ন সংস্থা থেকে, আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশ্ন আসে। আপনি হচ্ছে ম্যাথের দেখছেন যে মান নির্ণয় থেকে প্রশ্ন আসছে, আপনি দেখছেন যে আহ সুদ কষা থেকে প্রশ্ন আসছে, আপনি দেখছেন যে সার্কেল থেকে প্রশ্ন আসছে, আপনি দেখছেন যে ত্রিভুজ থেকে প্রশ্ন আসছে, ট্রায়াঙ্গেল থেকে প্রশ্ন আসছে। তো এই যে বিষয়গুলো আপনার জানা উচিত, আপনি শুরু থেকে শুরু করবেন, কোথায় যে শেষ করবেন এটা জানার জন্য একটাই উপায়, সিলেবাস জানেন, প্রিভিয়াস এর প্রশ্ন সলভ করেন, দেন আপনি ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেন, ডে বাই ডে পড়াশোনা করেন। আমি বলবো বিসিএস এর প্রিপারেশনের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা সব পড়াশোনার ক্ষেত্রেই ধৈর্য ধরে থাকতে হবে, কিন্তু বিসিএস এর ক্ষেত্রে এটা আর একটু বেশি। আপনাকে আমি লাস্ট দেখলাম একজন এএসপি এর পোস্ট দেখেছি, 46তম বিসিএস এর সম্ভবত উনি 46তমই হবেন। সো উনি 8 বছর ধরে পড়াশোনা করেছেন, 8 বছর। সো ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট যে আপনি 8 বছর, 6 বছর, 5 বছর, 4 বছর, 2 বছর, 1 বছর, যাই হোক সেই বিষয়টা ধৈর্য ধরে থাকতে পারবেন কিনা, সেই ধৈর্যটা আপনার আছে কিনা, সেই ধৈর্যটা ধরে থাকতে হবে। হ্যাঁ, কেউ 1 বছর 2 বছরে কমপ্লিট করতে পারে, কেউ হয়তো 6-7 বছরে করতে পারে। সেই ইচ্ছা, সেই পরিশ্রম যদি আপনার থাকে আপনি করতে পারবেন। একটা বিষয় সবসময় মেনটেন করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে রেগুলারলি একটা ফিক্স করবেন যে আমি 2 ঘন্টা পড়বো প্রত্যেকদিন। এখন কোনোদিন হয়তো আপনি 5 ঘন্টা পড়েছেন, কোনোদিন 7 ঘন্টা পড়েছেন, কোনোদিন 10 ঘন্টা, 12 ঘন্টা, মানে যারা ফ্রেশার আছে তাদের জন্য বলছি, কিন্তু ফিক্সড রাখবেন যারা অনার্স পড়ুয়া আছেন, 2 ঘন্টা ফিক্সড। আর যারা পড়াশোনা শেষ করে ফেলেছেন তাদের ফিক্স থাকবে প্রত্যেকদিন 5-6 ঘন্টা ফিক্সড। এটা পড়বেনই যত কাজ থাকুক, কিন্তু এর থেকে বেশি তো সবসময় হবে আর কি, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা এরকম হবে। কিন্তু ফিক্স থাকবে যে কোনোদিন আমি যদি নাও পড়ি, সেটা যেন আমরা মিনিমাম 5-6 ঘন্টা হয়, পড়ি নাই ওই দিন তাও 5-6 ঘন্টা। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনারা যদি একটু, যারা মুসলিম আছেন তারা ফজরের নামাজ থেকে যদি পড়াশোনাটা শুরু করেন, এটা কতটা ইম্প্যাক্টফুল এটা আপনারা যারা কয়েকদিন করবেন তারা বুঝতে পারবেন। প্রথমত আপনার খুব কষ্ট হবে, প্রথমত আপনি আনইজি ফিল হবে, একটু অসুস্থ হয়েও পড়তে পারেন, যেহেতু সকালে ওঠার অভ্যাস নেই সেক্ষেত্রে অনেকে অসুস্থ হয়েও পড়তে পারেন। কিন্তু আপনি চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে, বা 4:30 বা 3:30 এই টাইমটাতে আপনি শুরু করলেন, এবং হচ্ছে সকাল 9টা 10টা পর্যন্ত পড়লেন, এটা সারাদিন 24 ঘন্টা পরে আপনি যা করতে পারতেন, তাহাজ্জুদের টাইম থেকে শুরু করে 9টা 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত যদি পড়েন সকাল, বিশাল কিছু করে ফেলছেন, আপনি চিন্তা করতে পারবেন না যে আপনি কি করে ফেলেছেন। তো এই বিষয়গুলো মেনটেন করেন, দেখবেন যে আপনি চাকরি পাওয়াটা আপনার জন্য সহজ হবে। আর বিষয়টা হচ্ছে কি, টার্গেট ফিক্স করে ফেলবেন যে আপনি আসলে কি হতে চাচ্ছেন।
হ্যাঁ, আপনি অমুককে দেখতেছেন যে একটু ব্যাংকের প্রিপারেশন নিচ্ছে, তমুককে দেখছেন যে একটু নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছে, অমুক আবার একটু এসআই বা এনএসআই প্রিপারেশন নিচ্ছে, কেউ আবার বাংলাদেশ ব্যাংকে এডিতে প্রিপারেশন নিচ্ছে। তো আপনি এই চারিদিক থেকে যদি ঘুরতে থাকেন আপনার প্রিপারেশনটা কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো আমি আশা করবো যে আপনি গোল ফিক্স করেন, টার্গেট ফিক্স করেন, তারপর ইয়া করেন, দৌড়াতে থাকেন। আপনি টার্গেটই ফিক্স করেন না, আপনি কোথায় যাবেন সেটাই জানেন না, জাস্ট একটা বাসে উঠে পড়লেন, জাস্ট আপনি দৌড়ানো শুরু করলেন, কিন্তু কখনোই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। সো ফার্স্ট ইউ হ্যাভ টু ফিক্স ইউর টার্গেট আর গোল, দেন ইউ হ্যাভ টু কন্টিনিউ। ঠিক আছে? সো আগে ফিক্স করেন টার্গেট কি, তারপর আপনি কন্টিনিউ করা শুরু করেন। আর একটা ফিক্স টাইম রাখেন যে এই টাইমটাতে আপনি করবেন। আর অনেকে রুটিন করার ক্ষেত্রে একটা কাজ করেন কি, আমি 2 ঘন্টা এটা পড়বো, 2 ঘন্টা ওইটা পড়বো, 3 ঘন্টা এরকম পড়বো, ওই করবো, এটা করবেন না। ঘন্টা হিসেবে না পড়ে চেষ্টা করবেন যে আমি এতটুকু শেষ করব আজকে, 20 পেজ শেষ করবো আজকে, 30 পেজ শেষ করবো আজকে, মানসিক দক্ষতার এই পুরো পার্টটা শেষ করে ফেলবো। এইটা ফিক্স করেন, আপনি টাইম দেখে পড়েন না। হ্যাঁ, যদি আপনি বলেন যে আমি 5 ঘন্টা ধরেই পড়বো, এরকম পড়তে থাকলাম 5 ঘন্টা হয়ে গেল শেষ করে দিলাম, নো, আপনি টার্গেট ফিক্স করেন যে এই যে বইটা নিয়েছি, এই বইয়ের আজকে 150 পেজ পড়ে শেষ করবো। আর প্রথম দিকে যারা পড়াশোনা শুরু করবেন, অনেকেই প্রথম পেজ থেকে মেমোরাইজ করা শুরু করেন। নো ভাই, এটা করেন না, মেমোরাইজ করা যাবে না। শুরুতে আপনি রিডিং পড়া পড়া শুরু করেন। প্রথম একটা জিকে বই নিয়েছেন, প্রথম থেকে যে পর্যন্ত আপনি টার্গেট নিয়েছেন, যেগুলো গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস করেছেন, সেগুলো ফিক্স করে আপনি প্রথম থেকে রিডিং পড়ে শেষ পর্যন্ত যান। রিডিং পড়ার সময় আপনি যেগুলোকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মনে করছেন বা যেগুলো আপনার মনে থাকবে না মনে করছেন, সেগুলোকে মার্ক করেন হাইলাইটার দিয়ে, মার্ক করে শেষ করেন। দ্বিতীয়বার যখন আসবেন, ওই যে যেগুলো মার্ক করেছিলেন বা খাতায় নোট করেছিলেন, ওইগুলো এবার গুরুত্ব দিয়ে পড়েন। পরীক্ষার আগে ওইগুলোকে আবার রিভাইজ করেন। মনে রাখবেন, চাকরি পরীক্ষার সব থেকে বড় শত্রু হচ্ছে রিভাইজ না করা। আপনি পরীক্ষার হলে যেয়ে দেখবেন, ও, এটা তো পড়েছিলাম, এটাও পড়েছিলাম, কিন্তু উত্তর করতে কেন পারছি না, কারণ আপনি রিভাইজ করেন। সো আপনি যত বেশি পড়বেন, তার থেকেও বেশি রিভাইজ করবেন। এই জন্য একটা কথা প্রচলিত আছে, 3R: রিড, রিকল, রিড। তার মানে পড়েন, মনে করার চেষ্টা করেন, মানে আবার রিভাইজ করার চেষ্টা করেন, দেন আবার পড়েন না মনে পড়লে। ঠিক আছে? এই ছিল বিষয়। আপনাদের সাথে সংক্ষিপ্ত একটা জার্নি হলো, প্রায় 1.5 ঘন্টা একটা বিশাল সেশন হলো আপনাদের সাথে। আপনারা কথা বললে হয়তো আরো অনেক দূর পর্যন্ত যাওয়া যেত, হয়তো সামনে আরো অনেক বিষয়ে কথা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আমি মিজানুর রহমান। আল্লাহ হাফেজ।